সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। দিন যতই যাচ্ছে ততই এগিয়ে আসছে আমাদের জন্মদিন, অর্থাৎ ভূত.com-এর জন্মদিন। 2020 সালে হুট করেই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমরা শুরু করেছিলাম যাত্রা। আপনাদের ভালোবাসায় এগিয়ে গেছি অনেকটা পথ। সামনের পথগুলোও আপনারা পাশে থাকবেন আশা করছি। চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনায় যাওয়া যাক। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। শুরু করছি আজকের ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি সিফাত আলম লিখছি চট্টগ্রাম থেকে। আজকের ঘটনাটি একজন ইউএস প্রবাসীর। ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার অফিসের এক কলিগের মাধ্যমে। ইন্ট্রো দীর্ঘায়িত না করে ঘটনার ভেতরের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি যিনি বলেছেন তার নাম আশরাফ খান। চলুন আশরাফ খানের ভাষাতেই ঘটনাটি শোনা যাক। আসসালামু আলাইকুম, আমার নাম আশরাফ খান। আমি একটি অতি সাধারণ পরিবারের সদস্য। আমার পরিচয়, আমিও আপনাদের মতন সাধারণ একজন মানুষ। আমার বাবা 30-40 বছর আগে নতুন জীবন গড়ার উদ্দেশ্যে আমেরিকায় আসেন। এখানে এসে তারা নতুন পরিবেশে নতুন জীবন শুরু করেন। আমার জন্ম এখানেই, আর এখানেই বেড়ে ওঠা। আমি এখানেই পড়াশোনা করেছি এবং বিয়ে করেছি। আমার বাচ্চার জন্ম এই দেশেই হয়েছে। আমাদের বাংলাদেশে তেমন কোনো আত্মীয় স্বজন না থাকায় আমরা বাংলাদেশে তেমন একটা যাই না। বাবা মায়ের সাথে মাঝে মাঝে আমার দাদা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানেও লোকজন ছিল অনেক কম। বাবা মায়ের থেকেই মূলত বাংলা ভাষাটি শেখা। যদিও খুব ভালো বলতে পারি না, তবুও চেষ্টা করি আর কি। আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে চলেছি সেটি 1998 বা 99 সালের দিকের ঘটনা। আমার ছেলের বয়স তখন ছিল 8 বছর। আমেরিকা যারা থাকেন তারা হয়তো জানেন এখানে প্রায়ই গ্যারেজ সেল লাগানো হয়। যারা গ্যারেজ সেল সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, গ্যারেজ সেল মানে হচ্ছে বাড়িতে থাকা জিনিসপত্র যেগুলো সেই বাড়িতে আর কোনো কাজে ব্যবহৃত হয় না এবং মালিক পক্ষ সেগুলো বিক্রি করে দিতে চায় এই গ্যারেজ সেলের মাধ্যমে। অর্থাৎ জিনিসপত্রগুলোকে গ্যারেজের সামনে নিয়ে আসা হয় এবং সেইখান থেকে মানুষজন সেগুলোকে কিনে নিয়ে যায়। তারা বাড়ির অব্যবহৃত জিনিসগুলো বাড়ির বাইরে রেখে দেয় এবং আশেপাশের প্রতিবেশী এবং অন্যান্য মানুষজন সেখানে আসেন। আর যদি তাদের প্রয়োজনীয় কিছু তারা পেয়ে যান তাহলে তারা সেগুলো নগদ অর্থ দিয়ে খুবই স্বল্প অর্থের বিনিময়ে ক্রয় করেন। একদিন আমার স্ত্রী আমাকে বলল আমাদের প্রতিবেশী এক পরিবার নাকি গ্যারেজ সেল দিচ্ছে। তার ইচ্ছা সেখানে গিয়ে যদি কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পায় তাহলে তা নিজেদের জন্য কিনে নিয়ে আসবে। আমরা যে বাড়িটিতে যাচ্ছিলাম সেই বাড়িতে থাকা পরিবারকে আমরা চিনতাম না। আমি জানতামও না যে সেই বাড়িটি আমাদের এলাকার ঠিক কোন স্থানে আছে। আমাদের এক প্রতিবেশী বলেছিলেন আমাদের বাড়ির পর কয়েকটা বাড়ি ফেলে একটু সামনে এগিয়ে গেলেই গ্যারেজ সেলের বাড়িটি। আমি এই কথা আমার স্ত্রীকে বললাম আর সে তখনই জেদ করতে লাগলো সেখানে যাবার জন্য। শেষ পর্যন্ত আমি, আমার ছেলে আর আমার স্ত্রী, আমরা 3 জন সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিছুক্ষণ চলার পর আমরা দেখলাম 4-5টা ঘর ফেলে একটু সামনেই কিছু লোক দাঁড়িয়ে আছে। আমরা বুঝতে পারলাম সেল নিশ্চয়ই সেখানেই হচ্ছে। আমি যখন সেই ঘরের কাছে গেলাম তখন আমি দেখতে পেলাম ঘরটি আমার পরিচিত। আমি প্রতিদিন এই ঘরের সামনে দিয়েই কাজ করতে যেতাম। যেতে যেতে আমার চোখ কয়েকবার ঘরটির ওপর পড়েছিল। এই বাড়িতে যদিও আমি তেমন কাউকে দেখিনি, শুধু যখনই চোখ পড়েছে তখনই দেখা মেলেছে এক বুড়ি মহিলার। তার পাকা চুল সবসময় এলোমেলো অবস্থাতেই থাকতো আর তার পরনের কাপড় ছিল বেশ ময়লা। আমি 4-5টা ভালোভাবে তাকালাম কিন্তু ওই মহিলাকে কোথাও চোখে পড়ল না। বেশি চিন্তা না করে আমরা ঘরের সামনে রাখা জিনিসপত্র দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। আমার স্ত্রী কিছু জিনিস পছন্দ করলো। কিছু জিনিসের দাম মেটানোর জন্য সেখানে আমাদের চোখে এমন কেউই পড়েনি যাকে দেখে এই বাড়ির মালিক মনে হয়। কে এই জিনিসগুলো বিক্রি করছেন আমরা তাও জানতাম না। অবশেষে কিছু সময় পরে 19 কিংবা 20 বছর বয়সী একটি ছেলে বাড়ি থেকে বের হয়ে এলো। সে বেশ হাসি খুশি স্বভাবের ছিল এবং তার
আচার ব্যবহার ছিল অত্যন্ত নম্র এবং ভদ্র। সে উপস্থিত হবার সাথে সাথেই সবার উদ্দেশ্যে গুড মর্নিং বলল এবং পরে এক এক করে সব জিনিসের দাম বলতে লাগলো। আমার সাথে তার বেশ কিছু কথাও হলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি তো প্রতিদিন এখান দিয়েই অফিসে যাই, আমি এখানে এক বৃদ্ধা মহিলাকে দেখেছি প্রায়, আজ তো তাকে দেখতে পাচ্ছি না। ছেলেটি আমাকে জানালো 3 দিন আগে তার মৃত্যু হয়েছে। খবরটা শুনে আমার বেশ খারাপ লাগলো। আমি তাকে সান্ত্বনা দিলাম এবং সেখান থেকে কিছু জিনিস কিনলাম। জিনিসপত্র কিনে টাকা মিটিয়ে দিয়ে বাড়ি যাবার জন্য পেছন ফিরে তাকালাম, কিন্তু আমার ছেলেকে দেখতে পেলাম না। চারপাশে ভালোভাবে তাকাতেই দেখলাম সে একটি টেবিলের কাছে দাঁড়িয়ে আছে আর তার হাতে একটি পুতুল। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, আমার ছেলের এটা পছন্দ হয়েছে? সে হ্যাঁ বলে মাথা নাড়ল। আমি সেই পুতুলটা তার হাত থেকে নিলাম এবং আন্দাজ করতে লাগলাম এই পুতুলের দাম কত হতে পারে। পেছন ফিরে দেখি সেই ছেলেটি আমার কাছে চলে এসেছে। আসলে যে বৃদ্ধা মহিলাকে আমি দেখেছি, এই ছেলেটি সেই মহিলার নাতি ছিল এবং তার মৃত্যুর পর এই সমস্ত সম্পত্তির মালিক সেই হয়েছে। অন্যদিকে আমার ছেলের ওই পুতুলটি খুবই পছন্দ হয়েছিল। সে জেদ করতে লাগলো এই পুতুল যেভাবেই হোক তার চাই। পুতুলটা হাতে বোনা কাপড় দিয়ে বানানো ছিল এবং তার আকৃতিও স্বাভাবিকের থেকে বড় ছিল। আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম, এর দাম কত? সে বলল, এই পুতুলটা তার দাদির ছোটবেলার পুতুল। আমি খুব অবাক হলাম, কেননা তার দাদির বয়স 80 বছরের কম কোনোভাবেই হবে না। তার দাদির হাতে বানানো কাপড়ের পুতুলটা 80 বছর টিকে থাকাটা আমার জন্য সত্যিই অবাক করার মতো একটা ব্যাপার ছিল। পুতুলটির অবস্থাও বেশ ভালো ছিল, কোথাও কোনো ফাটা বা ছেঁড়া কোনো কিছুই ছিল না। আমি ওই ছেলের কাছে পুনরায় পুতুলের দাম জিজ্ঞেস করলাম। সেই ছেলেটি পুতুলটির দাম বলল $5। কিছু সময় দামাদামির পর আমাদের ডিল হলো $2। আমার ছেলে পুতুলটি পেয়ে ভীষণ খুশি। আমি আমার ছেলের সাথে মজা করছিলাম আর বলছিলাম, পুতুল তো মেয়েদের খেলনা, আর সে ছেলে হয়ে পুতুল কিনেছে। কিন্তু সে তার পুতুল নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে আমার কথা যেন সে শুনতেই পেল না। আমার স্ত্রী আমাকে কথা শোনাতে লাগলো, এভাবে বাচ্চাদের নিয়ে মজা করা উচিত নয় বলে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আমরা আমাদের কেনা জিনিসপত্র এবং পুতুল নিয়ে বাড়ি ফিরে এলাম। পরের দিন সকালে আমি নিজের মতো অফিসে চলে গেলাম। সন্ধ্যায় যখন ফিরে এলাম তখন দেখলাম আমার ছেলে সেখানে নেই। আমার স্ত্রীর কাছে জানতে চাইলাম, ছেলে কোথায়? প্রতিদিন টিভি রুমে বসে সে আমার জন্য অপেক্ষা করে, কিন্তু আজ তাকে দেখতে না পেয়ে আমি কিছুটা অবাক হয়েছিলাম। আমার স্ত্রী বলল সে নিজের ঘরে আছে এবং পুতুলের সাথে খেলা করছে। আমি আমার স্ত্রীকে বললাম, এটা একটু বেশি হয়ে গেল না? ছেলে মানুষ পুতুল নিয়ে খেলে কখনো? ওর বয়স কি পুতুল খেলার? আমার এই কথা বলার কারণ আমি জীবনে কখনোই এই বয়সের ছেলেদের পুতুল নিয়ে খেলতে দেখিনি। আমার স্ত্রী বলল, এমন কথা ছেলের সামনে বলো না। যদি সে কোনো খেলনা পেয়ে খুশি থাকে তাহলে আমাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের মোটেই উচিত না তাকে নিয়ে এভাবে সমালোচনা করার। স্ত্রীর কথা শুনে আমি কিছু বললাম না। আমি ফ্রেশ হবার জন্য আমার ঘরের দিকে যেতে লাগলাম। যেতে যেতে ভাবলাম ছেলের সাথে একবার দেখা করে যাই। যখন আমি তার ঘরের দরজার কাছে পৌঁছালাম তখন ভেতর থেকে আমার ছেলের কথা বলার আওয়াজ শুনতে পেলাম। আমি আস্তে আস্তে ঘরের দরজা খুললাম। দরজা খুলে আমি দেখি ছেলে সেই পুতুলের সাথে কথা বলছে। আমি তার কাছে গিয়ে তার বিছানায় বসে পড়লাম আর তাকে জিজ্ঞেস করলাম, খিরে কি হচ্ছে তোর বন্ধুর সাথে? সে উত্তরে একটা কথা বলল যা শুনে আমি নিজের হাসি থামাতে পারলাম না। সে বলল, বাবা, এটা আমার বন্ধু নয়, এটা আমার গার্লফ্রেন্ড, এর নাম আলিনা। ছেলের কথা শুনে আমি এত জোরে হেসে উঠলাম যে আমার স্ত্রীও ঘরে চলে এলো। সে কি হয়েছে জানতে চাইলো আর জিজ্ঞাসা করলো আমি এত জোরে হাসছি কেন। আমি আমার স্ত্রীকে বললাম, দেখো, তোমার ছেলে এখন থেকেই বৌমা ঠিক করে রেখেছে। আর বউয়ের নাম কি জানো? বউয়ের নাম আলিনা। আমার কথা শুনে আমার স্ত্রীও হেসে উঠল। হাসি তামাশা শেষ হলে আমি নিজের রুমে কাপড় বদলাতে চলে গেলাম। যাবার আগে ছেলেকে বললাম সে যেন খাবারের টেবিলে গিয়ে বসে, আমরা সবাই একসাথে খাবো। ফ্রেশ হয়ে যখন আমি ডাইনিং রুমে এলাম তখন দেখলাম আমার ছেলে আগে থেকেই সেখানে বসে আছে আর তার পাশের চেয়ারে ওই পুতুলটাকে বসিয়ে রেখেছে। আমার ছেলে আমাকে দেখে বলল সে আমাকে একটা কথা বলতে চায়। আমার সম্মতি পেয়ে সে বলল, পুতুল নিয়ে আমি যে কথাগুলো বলেছি আর যেভাবে মজা করেছি, আলিনার অর্থাৎ পুতুলটির নাকি তা একদমই পছন্দ হয়নি। অবাক করা ব্যাপার হচ্ছে সেই কথাটা বলার পরপরই আমার চোখ ওই পুতুলটির দিকে গেল। বিশ্বাস করুন, আমি দেখলাম
সেই পুতুলের চোখ জোড়া তখন আমার দিকেই তাকানো। সে যেন আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেভাবে সে আমার দিকে তাকিয়েছিল আমার তাতে খুব অস্বস্তি হচ্ছিল। আমি আমার ছেলেকে বললাম, বাবা শোনো, আমি দুঃখিত যদি তোমার বন্ধুর এটা খারাপ লেগে থাকে। এই কথা বলে আমি আবার সেই পুতুলের দিকে তাকালাম। সে তখনও আমার দিকে তাকিয়েছিল। আমি আমার ছেলেকে বললাম পুতুলটার মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিতে। কারণ হিসেবে হাসতে হাসতে বললাম, এই পুতুল আমার খাবারের দিকে নজর দিচ্ছে। কথাটি এভাবে বলেছিলাম কেননা স্ত্রী এবং বাচ্চার সামনে বলতে পারছিলাম না আমি সেই পুতুল দেখে আসলে কিছুটা ভয় পাচ্ছি। বারবার মনে হচ্ছিল সে সত্যি আমার দিকে ভয়ানক রাগ নিয়ে তাকিয়ে আছে। আমার ছেলে আমার কথা শুনে পুতুলের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে দিল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সারাদিন পুতুল নিয়ে খেলার জন্য আমার ছেলে বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল। সে খাবার খেতেই ঘুমিয়ে পড়ল। ওর মা ওকে কোলে নিয়ে ওর ঘরে চলে গেল। আমি তখন পানি খেয়ে খাবার টেবিল থেকে উঠতে যাচ্ছিলাম। হঠাৎ চোখ পড়ল পুতুলটার দিকে, আর পুতুলটার দিকে চোখ পড়তে আমি অবাক হয়ে গেলাম। সে এখনো চেয়ারে বসে আমার দিকেই তাকিয়ে আছে। আমি ভাবলাম যখন আমার স্ত্রী ছেলেকে কোলে তুলেছিল তখন হয়তো ছেলের পা পুতুলের সাথে ধাক্কা লেগেছিল, আর এই কারণেই পুতুলের মুখ আবার আমার দিকে ঘুরে গেছে। আমি 7-5 না ভেবে পুতুলটাকে তুলে নিয়ে ছেলের ঘরের দিকে চলে গেলাম। ঘরে পৌঁছে দেখলাম ওর মা ওকে ঘুম পাড়িয়ে কেবল রুম থেকে বের হচ্ছে। আমি তাকে বললাম পুতুলটা ছেলের কাছে রেখে দিতে। সকালে উঠে পুতুল না দেখতে পেলে হয়তো সে বিরক্ত হবে। এরপর আমি পুতুলটা আমার স্ত্রীর হাতে দিয়ে নিজের ঘরের দিকে চলে গেলাম। আমি আমার ঘরের দিকে যাবার জন্য হাঁটতে শুরু করলাম। আমি ঘরের দিকে এগোচ্ছি, আর কয়েক সেকেন্ড পরেই পেছন থেকে হাঁটার শব্দ শুনলাম। মনে হলো আমার স্ত্রী পুতুল রেখে আমার পেছনেই আসছে। আমি হাঁটতে হাঁটতে স্ত্রীর সাথে কথা বলতে শুরু করলাম এবং অফিসের নানান ব্যাপার তাকে জানাতে শুরু করলাম। আপনাদের একটি কথা জিজ্ঞাসা করি। মনে করুন আপনি একা বাড়িতে আছেন, যেখানে শুধু আপনারা স্বামী স্ত্রী এবং এক ছেলে থাকেন। ছেলে ঘুমোচ্ছে আর আপনি ঘরের দিকে যাচ্ছেন। ঘরে যাবার সময় পেছন থেকে হাঁটার শব্দ আপনার কানে ভেসে আসছে। তাহলে আপনার মাথায় কি আসবে? 100% নিশ্চিতভাবে এটাই মনে হবে পেছনে যিনি আসছেন তিনি আপনার স্ত্রী। আমিও তাই ভেবেছিলাম এবং তার সাথে কথা বলতে বলতে হাঁটছিলাম। আমি তাকে বললাম আমার অফিসের এক বন্ধু আমাদের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম তার সমস্যা না থাকলে কালকেই দাওয়াত দেওয়ার প্ল্যান করছি। এই কথা বলে আমি তার উত্তরের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু পেছন থেকে কোনো উত্তর আসছিল না। আমার মনে হলো দাওয়াতের কথা শুনে আমার স্ত্রীর হয়তো মুড অফ হয়ে গেছে। আমি হাসতে হাসতে বললাম, তুমি চিন্তা করো না, আমি বাইরে থেকে খাবার আনিয়ে নেব। এই কথা বলে যখনই আমি পেছন ফিরে তাকালাম আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারলাম না। আমার পেছনে কেউ নেই, পুরো লবিটাই একেবারে খালি পড়েছিল। আমি বেশ কিছুক্ষণ সেখানে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর দেখলাম আমার সামনেই আমার স্ত্রী রুমের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ করে আমার দিকে আসতে লাগলো। সে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো আমি এখানে এভাবে দাঁড়িয়ে আছি কেন। আমি তাকে জিজ্ঞেস করলাম সে কি ছেলের রুম থেকে বের হয়ে আবার কোনো কারণে রুমে গিয়েছিল। সে বলল বাচ্চাটা তার ঘর বেশ অগোছালো করে রেখেছিল, তাই সে পরিষ্কার করে একেবারে বের হয়েছে। আমি তাকে আমার সাথে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে বললাম না। সকালে আমার ছেলের সাথে দেখা হলো ডাইনিং টেবিলে। আমরা দুজনেই নাস্তার জন্য অপেক্ষা করছিলাম এবং আমার স্ত্রী কিচেনে ডিম ভাজি নিয়ে ব্যস্ত ছিল। আমি খেয়াল করলাম ওই পুতুল এখনও আমার ছেলের সাথেই তার পাশের চেয়ারে বসা। যখনই আমি তার দিকে তাকাচ্ছিলাম আমার মনে হচ্ছিল পুতুলটা আমার দিকে প্রচণ্ড রাগ নিয়ে তাকিয়ে আছে। আমি ছেলেকে বললাম, শোন, এটা তোর খেলনা, এটা তোর ঘরে রেখে আসবি, খাবার সময় একে এভাবে আনবি না। কিন্তু আমার ছেলে আমার কথা শুনে রেগে গেল। সে বলল, বাবা, আমি তোমাকে আগেই বলেছি ও কোনো খেলনা নয়, ও আমার গার্লফ্রেন্ড। তার কথা শুনে আমি বেশ বিরক্ত হলাম। আমি তাকে কিছু একটা বলতে যাব এমন সময় আমার স্ত্রী আমার দিকে ইশারা করলো। ইশারায় সে আমাকে কিছু বলতে বারণ করে দিল। আমি আর ছেলেকে কিছু বললাম না, কিন্তু সেই পুরো নাস্তার সময়টা আমি অনেক বেশি বিরক্ত হয়ে থাকলাম। আমি আপনাদেরকে সেই অনুভূতির কথা বলে বোঝাতে পারবো না। আমি যখন সেই পুতুলটাকে দেখছিলাম তখনই আমার বিরক্তি লাগছিল এবং ইচ্ছে করছিল এটাকে তুলে বাইরে ফেলে দিয়ে আসি। আমি বিরক্ত হয়েই অফিস চলে গেলাম। পরের দিন ছিল শুক্রবার,
জুম্মার দিন। আমি এই দিনে বাসায় থাকতাম এবং ছেলেকে সাথে নিয়ে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে চলে যেতাম। তাকে নিয়ে যেতাম যেন সে ছোট থেকেই নিজের ধর্মের সাথে পরিচিত হতে পারে। জুম্মার দিনে আমার আরেকটা রুটিন ছিল। আমি প্রতি জুম্মায় ক্যাসেট প্লেয়ারে সূরা বাকারা চালাতাম। আমার স্ত্রী এবং ছেলে দুজনেই আমার এই অভ্যাস সম্পর্কে জানত। আমি ছোটবেলায় আম্মার কাছে শুনেছিলাম যদি সূরা বাকারার তেলাওয়াত ঘরে করা হয় তাহলে নাকি শয়তান ঘরে ঢুকতে পারে না, এবং যদি কোনো শয়তান আগে থেকেই ঘরে থাকে তাহলে তারাও নাকি পালিয়ে যায়। আম্মার এই কথা আমার মনে গেঁথে গিয়েছিল, আর তাই প্রতি জুম্মার দিনে ক্যাসেটে সূরা বাকারা চালিয়ে দিতাম। সূরা চালিয়ে আমি গোসল করতে বাথরুমে চলে গেলাম। যখন গোসল শেষে বাথরুম থেকে বের হলাম তখন সূরার আওয়াজ আর শুনতে পেলাম না। আমি সূরার আওয়াজ কেন পাচ্ছি না তা দেখার জন্য যখন ক্যাসেট প্লেয়ারটি কাছে নেই তখন দেখলাম সেটি অফ হয়ে আছে, তাতে কোনো লাইট জ্বলছে না। আমি গিয়ে আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম এই কাজ কে করেছে। সে বলল সে জানে না। হঠাৎ করে কিভাবে যেন আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি ভাবলাম হয়তো ছেলে বন্ধ করে দিয়েছে, তাই ছেলের ঘরে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম ক্যাসেট প্লেয়ার সে বন্ধ করেছে কিনা। সে বলল সে বন্ধ করেনি, সে নাকি বাইরেই যায়নি। আমি আবার ক্যাসেট প্লেয়ার অন করার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই তা অন হচ্ছিল না। আমি প্লাগ, পাওয়ার সবকিছু চেক করলাম, কিন্তু কিছুতেই ক্যাসেট প্লেয়ার অন হচ্ছিল না। এর মধ্যেই আমার পৌনে 1 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি জুম্মার নামাজের সময় হয়ে গেছে। আমি আমার ছেলেকে বললাম দ্রুত তৈরি হয়ে নিতে, কিন্তু সে বলল আজ নাকি তার শরীরটা ভালো নেই, তাই আজ সে নাকি আমার সাথে যেতে পারবে না। এটা প্রথমবার ছিল যখন সে আমার সাথে জুম্মার নামাজে যেতে চাচ্ছিল না, কিন্তু সে সব সময় আমার সাথে জুম্মার নামাজে যাওয়ার জন্য অস্থির থাকতো। আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করলাম। তাকে বললাম গাড়িতে গিয়ে বসতে, বেশি সময় লাগবে না, 2 রাকাত নামাজ পড়েই চলে আসব, কিন্তু কিছুতেই তাকে রাজি করাতে পারলাম না। সে ছোট ছিল জন্য তাকে জোরও করতে পারলাম না। আমি একাই নামাজ পড়তে চলে গেলাম। যেহেতু ওই দিন আমার ছেলে আমার সাথে ছিল না, তাই নামাজ পড়ার পর ভাবলাম অফিসে একটা চক্কর লাগিয়ে আসি। যদিও আমি জুম্মায় অফিস ছুটি নিতাম, কিন্তু আজ কেন জানি বাড়ি যেতে ইচ্ছে করছিল না। আমার নিজের ব্যবসা ছিল। যখন কেউ নিজের ব্যবসা করে তখন তার কোনো প্রকার বাধা বা নিষেধ থাকে না। সে নিজেই নিজের বস, যখন ইচ্ছে ছুটি নিতে পারে, ইচ্ছে হলে অফিসেও চলে যেতে পারে। সেদিন আমার অফিস যাবার ইচ্ছে হলো, আর তাই আমি বাড়ি না গিয়ে অফিসে চলে গেলাম। সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরলাম তখন দেখলাম আমার ছেলে টিভি দেখছে এবং সেই পুতুলটি তার পাশে বসিয়ে রেখেছে। টিভির পাশেই ছিল আমার ক্যাসেট প্লেয়ার। আমি খেয়াল করে দেখলাম ক্যাসেট প্লেয়ারের লাইট জ্বলছে। আমি অবাক হলাম, এত কষ্ট করেও আমি এটাকে চালু করতে পারিনি, আর এখন নিজে থেকেই চালু হয়ে গেছে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম সে ক্যাসেট প্লেয়ারে কিছু করেছে কিনা। সে বলল ক্যাসেট প্লেয়ার নাকি ঠিকই ছিল, আমি নাকি সঠিকভাবে প্লাগ লাগাইনি। আমি তার কথা শুনে কিছুটা রেগে গেলাম। তাকে বললাম আমি এর পেছনে 1 ঘন্টার মতো সময় নষ্ট করেছি, আর সে বলছে আমি প্লাগ লাগাইনি। আমার কথা শুনে সে বলল আমার উপর রাগ করছো কেন, তুমি নিজেই গিয়ে দেখো, ক্যাসেট প্লেয়ার তো তোমার সামনে আছে, আমি শুধু প্লাগটা বের করে আবার সঠিকভাবে লাগিয়েছি। স্ত্রীর কথা শুনে আমার নিজের ওপরেই সন্দেহ হতে লাগলো। হতেও পারে আমি ভুল করেছি, প্লাগটা সঠিকভাবে না লাগানো হয়েও থাকতে পারে। এই ব্যাপারটা এভাবেই চলে গেল। আমি আমেরিকায় জন্মেছিলাম ঠিকই, কিন্তু আমার দিনের প্রতি খুব বেশি রকমের ঝোঁক ছিল এবং এখনো আছে। আমি বাড়ির প্রধান প্রবেশ পথে কুরআনের আয়াত লেখা কিছু লোহা লাগিয়েছিলাম, যা বেশ শক্ত ও ভারী কাঁচ দিয়ে মোড়ানো ছিল। এক রাতে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে প্রবল এক শব্দে আমার চোখ খুলে গেল। আমি উঠে দেখি আমার স্ত্রীও উঠে গেছে আওয়াজ শুনে। আমরা দৌড়ে দুজনেই বাইরে চলে গেলাম। বাইরে বের হয়ে দেখলাম আমার ছেলে দাঁড়িয়ে আছে এবং তার সামনে বড় বড় কাঁচের টুকরো পড়ে আছে, যার ভেতরে লোহা দিয়ে লেখা কুরআনের আয়াত ছিল। আমি দ্রুত গিয়ে তাকে আমার কোলে তুলে নিলাম এবং জিজ্ঞেস করলাম সে কোথাও ব্যথা পেয়েছে কিনা। সে বলল কোথাও ব্যথা পায়নি। আমি তাকে জিজ্ঞেস করলাম এই কাঁচ কিভাবে ভেঙে গেল, সে এখানে কি করছে। সে বলল সে নিজেও নাকি শব্দ শুনেই বাইরে বেরিয়ে এসেছে। আমার বাড়ির যেসব কাচের টুকরোতে কোরআনের আয়াত লেখা ছিল সেগুলো আমার চোখের সামনেই ভেঙে পড়ে আছে। কোনো উপায় না পেয়ে
আমাকে ভাঙা গ্লাসগুলো একটা ব্যাগের মধ্যে জমা করে মাটির নিচে দাফন করতে হলো, যেন কোনোভাবেই আয়াতের অসম্মান না হয়। আমি খেয়াল করলাম যখন থেকে এই অপয়া পুতুল আমাদের বাড়িতে এসেছে কিছু না কিছু অদ্ভুত ঘটেই চলেছে। বাড়ির পরিবেশও কেমন যেন ভারী হয়ে গেছে, আর আমি নেগেটিভ এনার্জির উপস্থিতি অনুভব করছিলাম। আমি সেদিন রাতেই আমার ছেলের কাছে গিয়ে বললাম, বাবা শোনো, যদি আমি তোমার জন্য খুব সুন্দর একটা দামি পুতুল নিয়ে আসি, তাহলে আমরা এই পুরনো পুতুলটা অন্য কাউকে দিয়ে দিতে পারবো। তাহলে অন্য কেউ এটা দিয়ে খেলতে পেরে অনেক খুশি হবে। আমি যদিও বলেছিলাম এই পুতুল আমি অন্য কাউকে দেব, কিন্তু আমার আসল পরিকল্পনা ছিল এটাকে ফেলে দেয়া অথবা পুড়িয়ে ফেলা। কিন্তু আমার ছেলে ওই পুতুলের জন্য পাগল হয়ে গিয়েছিল। সে কোনোভাবেই তাকে ছাড়তে রাজি না। আমি তাকে নানা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার প্রলোভনও দেখিয়েছিলাম, যা সে অনেক বেশি পছন্দ করত, কিন্তু সে কিছুতেই রাজি হলো না। এক রাতে আমি আর আমার স্ত্রী ঘুমিয়ে আছি। হঠাৎ ঘুমের মধ্যে আমি আমার ছেলের কণ্ঠস্বর শুনতে পেলাম। সে বলছে, বাবা আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। আমি তড়িঘড়ি করে উঠলাম আর বিছানায় বসে পড়লাম। আমি বুঝতে পারছিলাম না সত্যিই এমন কিছু শুনেছি নাকি এটি শুধুই স্বপ্ন। আসলে কি আমার ছেলে সাহায্যের জন্য আমাকে ডাকছে? আমি বিছানা থেকে নেমে গেলাম এবং আমার ছেলের ঘরে চলে গেলাম। আমি তার ঘরের কাছে পৌঁছালাম আর দরজা খুললাম। ঘরের ভেতরে আলো বন্ধ ছিল, শুধু জানালার ফাঁক দিয়ে একটু চাঁদের আলো আসছিল। আমার ছেলে গভীরভাবে ঘুমাচ্ছিল, তার হাতে ছিল সেই অপয়া পুতুল। আমি নিশ্চিত হলাম আমার ছেলে নিরাপদ আছে দেখে। আমি নিজের ঘরে ফিরতে যাবার জন্য ছেলের ঘরের দরজা বন্ধ করতে লাগলাম। হঠাৎ আমি মৃদু চাঁদের আলোতে দেখলাম বিছানার নিচে কেউ আছে, আর তার পা বিছানার বাইরে বেরিয়ে আছে। আমার নজর পড়তেই পা ভেতরে নিয়েছে। আমি হঠাৎ করে এই ব্যাপার দেখে চমকে গেলাম এবং তাড়াতাড়ি রুমের লাইট অন করলাম, কিন্তু লাইট জ্বালানোর সাথে সাথেই যে নিচে বসেছিল সে গায়েব হয়ে গেল। আমি বারবার আমার চোখ মলে দেখার চেষ্টা করতে লাগলাম। খাটের নিচটাও ভালো করে দেখলাম। আমি 100% নিশ্চিত আমি কোনো ভুল দেখিনি। আমি কাউকে অবশ্যই দেখেছি। তার পায়ের আঙুলগুলো আমি নিজের চোখে দেখেছি এবং সেগুলো পুরোপুরি একজন মানুষের মতোই ছিল। লাইট জ্বালানো আর চলাফেরার কারণে আমার ছেলেও উঠে বসলো। সে আমাকে কি হয়েছে জিজ্ঞাসা করলো। আমি তাকে কিছুই বললাম না। আমি আমার ছেলেকে কোলে তুলে নিলাম এবং এই অপয়া পুতুল ছেলের রুমে ফেলে রেখেই ছেলেকে নিয়ে আমার ঘরে শুয়ে পড়লাম। সে ঘুম ঘুম অবস্থায় ছিল জন্য পুতুলটাকে নেয়ার কথা তার মনে ছিল না। যদি সে জেগে থাকতো তাহলে কখনোই পুতুলটা হাত ছাড়া করতো না। পরের সকালে আমি আমার স্ত্রীর সাথে কথা বললাম এবং তাকে কিছু জিনিস বোঝাতে চাইলাম। আমি বললাম, আমার মনে হচ্ছে এই পুতুলের সাথে কোনো না কোনো সমস্যা অবশ্যই আছে। আমার কথা শুনে আমার স্ত্রী অবাক হয়ে গেল। বাড়িতে যা কিছু হচ্ছে তার জন্য এই পুতুলের হাত কিভাবে থাকতে পারে, এটিই তার ছিল প্রধান প্রশ্ন। আমি তাকে বললাম, সে যা খুশি বলুক না কেন, আমি পুরোপুরি নিশ্চিত এই পুতুলের জন্যই এই বাড়িতে সমস্যা হচ্ছে। আমার কথা শুনে সে বলল, যদি আসলেই এমন কিছু হয়ে থাকে তাহলে তার প্রমাণ দিতে হবে। তাকে এমন কিছু দেখাতে হবে যা দেখে মনে হবে আমার ধারণাটা সত্যি। পরের দিন ছিল জুম্মার দিন। আমি স্ত্রীকে বললাম, আমি জুম্মার দিন আবার সূরা বাকারা চালাবো, কিন্তু সেটা সম্পূর্ণ হবার আগেই নিজে থেকে বন্ধ হয়ে যাবে। সে আমার কথা শুনে হাসতে লাগলো এবং বলল, আমি কিভাবে জানলাম এমনটা হবে? আমি বললাম, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে গত জুম্মার দিন ক্যাসেট প্লেয়ার বন্ধ হবার পেছনে নিশ্চয়ই কোনো শয়তানের হাত ছিল। আমার স্ত্রী আমার কথা শুনে বলল, ঠিক আছে, দেখা যাক কি হয়। তুমি কাল সূরা বাকারা লাগিও, তারপর দেখি কি হয়। পরদিন কথা অনুযায়ী আমি সূরা বাকারা চালালাম আর ভলিউম ফুল করে দিলাম। কিছু সময় পরই আমার ছেলে আমার ঘরে এলো এবং বলল, বাবা, আলিনা বলছে ক্যাসেট প্লেয়ার বন্ধ করে দাও। আমি আমার ছেলেকে ডেকে বললাম, বাবা, এটা তো আল্লাহর কালাম, তোমার বন্ধু এটা কেন বন্ধ করতে বলছে? সে বলল, বাবা, আলিনা বলছে যখন তুমি ক্যাসেট প্লেয়ার বাজাও তখন তার রাগ হয়। আমি নিশ্চিত হতে পারছিলাম না এটা আমার ছেলের কোনো মন গড়া কথা নাকি সে আসলেই সত্যি কথা বলছে। সে কি আসলেই ওই পুতুলের সাথে কথা বলছে নাকি অন্য কোনো শয়তানি সৃষ্টি সেই পুতুলের মাধ্যমে আমার ছেলের সাথে কথা বলছে? আমি আমার ছেলেকে কোলে তুলে নিলাম আর বললাম, বাবা, তোমার বন্ধুটা আসলে খারাপ। আল্লাহর কালাম শুনে শুধু শয়তানরাই কষ্ট পায়। আমি আমার ছেলের সাথে এসব নিয়ে কথা বলতে বলতেই ক্যাসেট প্লেয়ার বন্ধ হয়ে গেল। আমি বাইরে গিয়ে দেখলাম ক্যাসেট প্লেয়ারের প্লাগে আগুন লেগে গেছে, আর আগুন এত বেশি ছিল যে ক্যাসেট প্লেয়ারের অনেকাংশই পুড়ে গেছে। আমি আমার স্ত্রীর দিকে তাকালাম।
তার মুখেও চিন্তার ছাপ স্পষ্ট। আমি দৌড়ে গিয়ে আগুন নেভালাম। আমার স্ত্রী বলল, এখন আমরা কি করব? আমি তাকে বললাম, প্রথমত আমাদের ছেলেকে একা ঘুমোতে দেয়া ঠিক হবে না। রাতের বেলা তাকে আমাদের রুমেই ঘুম পাড়াতে হবে। আর এই পুতুলের কি সমস্যা তা আমি নিজের মতো করে জানার চেষ্টা করব। পরের দিনই একটা মজার ঘটনা ঘটল। আমি অফিসে যাচ্ছিলাম সেই বাড়ির সামনে দিয়ে, যেখানে কিছু ছেলে দাঁড়িয়েছিল আর নিজেদের মধ্যে কি সব কথাবার্তা বলছিল। ওই বাড়ির দিকে ইশারা করেই তারা কথাগুলো বলছিল। আমি গাড়ি থামিয়ে তাদের কাছে গেলাম। তাদের কাছে গিয়ে তাদের সাথে কথাবার্তা বললাম এবং কথাবার্তার মধ্যে তাদের একজন আমাকে কিছু অদ্ভুত তথ্য দিল, যা শুনে আমি একটু ভীত হয়ে গেলাম আর কিছু কিছু বিষয় বুঝতে শুরু করলাম। সে বলছিল এই বাড়ির বৃদ্ধা মহিলা খুব ভালো কোনো মহিলা ছিলেন না। তিনি অদ্ভুতভাবে মানুষদের চিকিৎসা করতেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম তিনি কি ধরনের চিকিৎসা করতেন। উত্তরে ছেলেটি বলল সেই মহিলা নাকি শয়তানের মাধ্যমে মানুষের চিকিৎসা করতেন আর টাকার বিনিময়ে কালো জাদু নাকি করতেন। তার কথা শুনে আমি থ হয়ে গেলাম। আমি তাকে খোদা হাফিজ বলে গাড়িতে চড়ে মসজিদের দিকে রওনা দিলাম। মসজিদে পৌঁছে আমি মসজিদের ইমাম সাহেবকে সবকিছু খুলে বললাম এবং এই বিষয়ে তার মতামত জানতে চাইলাম। তিনি বললেন এই বিষয়ে তিনি এখনই কিছু বলতে পারবেন না। ভালো হবে যদি আমি সেই পুতুল নিয়ে এখানে আসি। আমি তাকে জানালাম আমার ছেলে ওই পুতুল কিছুতেই হাতছাড়া করতে দেয় না, আর তাই পুতুলটি নিয়ে আসা সম্ভব নয়। ইমাম সাহেব কিছুটা সময় ভেবে আমাকে বললেন তিনি আজ মাগরিবের পর আমাদের বাসায় আসবেন। ইমাম সাহেবের সাথে কথা বলে আমি আর অফিসে না গিয়ে সরাসরি বাসায় চলে এলাম। বাড়ি ফিরে পুতুলটাকে আগের থেকে আরো বেশি ভয় লাগছিল আমার। আগে এর প্রতি যে ঘৃণার অনুভূতি ছিল সেটা এখন ভয়ে রূপান্তরিত হয়েছে। পুতুলটা আমার সামনেই সোফায় পড়েছিল। আমি আর অন্য কিছু না ভেবে ছেলের ঘরের দিকে যেতে লাগলাম। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ এলো, বাবা আমাকে বাঁচাও। আমি খেয়াল করে দেখলাম এই আওয়াজটা আমার ছেলের। ঠিক এই আওয়াজই আমি স্বপ্নে শুনেছিলাম, কিন্তু পেছন ঘুরে দেখলাম আমার ছেলে সেখানে নেই আর এই আওয়াজটা সেই পুতুলের ভেতর থেকে আসছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি তখনই আবার ইমাম সাহেবের কাছে চলে গেলাম। আমার অবস্থা দেখে উনি বললেন, ভাই আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ মাগরিবের পরই আমি আপনার বাড়ি পৌঁছে যাব। আমি বাড়ি ফিরে এলাম। পরের ৩-৪ ঘন্টা খুব কষ্টে কেটেছে আমাদের। যখন মাগরিবের আজান হলো তখন আমি ঘরেই নামাজ পড়ে নিলাম আর ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে ইমাম সাহেব আমাদের বাড়িতে চলে আসলেন। আমি ওনাকে সোফায় বসালাম এবং আমার স্ত্রীকে বললাম ওনার জন্য চা বানিয়ে আনতে। ইমাম সাহেব আমাদের কাছে পুতুলের ব্যাপারে জানতে চাইলেন। তিনি পুতুলটি কোথায় জিজ্ঞাসা করলেন। আমি বললাম পুতুলটি আমার ছেলের কাছে, ওর ঘরেই আছে। উনি আমাকে আমার ছেলেকে আর পুতুলটিকে নিয়ে আসতে বললেন। আমি ওনাকে জানালাম আমার খুব ভয় লাগছে। ওনাকে অনুরোধ করলাম উনি আমার সাথে আসবেন কিনা। ইমাম সাহেব আমার সাথেই চলে এলেন। আমরা যখন আমার ছেলের ঘরে প্রবেশ করলাম তখন দেখলাম পুতুল তার বিছানার ওপরেই রাখা আছে। এরই মধ্যে ছেলে পেছন থেকে দৌড়ে আসলো এবং সে সেই পুতুলকে হাতে তুলে নিল আর তারপর তার কান পুতুলের মুখের দিকে এমনভাবে নিয়ে গেল যেন সেই পুতুল তাকে কিছু বলছে। তারপর সে বলল, বাবা তুমি এই ইমামকে কেন নিয়ে এসেছো? আলিনার এতে খুব রাগ হচ্ছে। আমি বললাম, বাবা ইনি আমার বন্ধু, ইনি আমাদের সাথে দেখা করতে এসেছেন। সে পুতুলটাকে কিছুতেই আমাদের হাতে দিল না। অনেক বোঝানোর পর সে পুতুলটা নিয়ে আমাদের সাথে রুমের বাইরে চলে এলো। আমরা সবাই বাইরে এসে সোফায় বসলাম। ইমাম সাহেব আমার ছেলেকে বললেন, বাবা একটু তোমার এই বন্ধুর কাছ থেকে জেনে নাও তো আমার নাম কি। আমার ছেলে সেই পুতুলটা নিয়ে আবার কানের কাছে ধরল এবং মনে হলো পুতুলটা যেন তাকে কিছু বলছে। তারপর আমার ছেলে ইমাম সাহেবের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আলিনা বলছে তার নাম নিজাম, অর্থাৎ ইমাম সাহেবের নাম নিজাম। এই নামটি কোনো ছদ্মনাম নয়, ওনার আসল নাম। আমার ছেলে আরও বলল ইমাম সাহেবের 3 ছেলে, ছেলেদের নাম রায়হান, সোহান আর নোমান। এরপরই আমার ছেলে কোনো একটি ঠিকানা বলতে শুরু করলো। এখানে সবথেকে অবাক করা ব্যাপার হচ্ছে ইমাম সাহেবের নাম আমি নিজেও জানতাম না। আমরা সবাই তাকে ইমাম সাহেব বলেই ডাকতাম। যখন ইমাম সাহেবের দিকে তাকালাম দেখলাম তার মুখ সাদা হয়ে গিয়েছে আর তার কপালে ঘাম ছিল। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, খারাপ কিছু হয়েছে কি? ইমাম সাহেব আমাকে বলতে শুরু করলেন, আপনি জানেন এই বাচ্চাটা যে সব তথ্য দিয়েছে সেগুলো কার? এই সব তথ্যগুলো আমার। আমার নাম আসলেই নিজাম
আর আমার ছেলে 3টি, যাদের নামও সে সঠিক বলেছে এবং যে ঠিকানা বলেছে সেই ঠিকানাতেই আমার বাসা। এরপর ইমাম সাহেব আমার কানে কানে বললেন, আপনাকে একটা কাজ করতে হবে। এই পুতুলটাকে আপনার সন্তানের কাছ থেকে যেভাবেই হোক আলাদা করতে হবে। একে নদীতে ভাসিয়ে দিতে হবে, নয়তো আগুন লাগিয়ে দিতে হবে। এই কথাটি তিনি আমার কানে কানেই বলেছিলেন, কিন্তু আমার ছেলে পুতুলটা হাতে তুলে নিল এবং নিজের কান পুতুলের দিকে নিয়ে গেল। সে বলল তার পুতুল বন্ধু বলছে সে সব শুনেছে, এইমাত্র ইমাম সাহেব আমার কানে কানে কি বলেছিলেন সেটা সে জানে। পুতুল নাকি আমাকে উদ্দেশ্য করে আরও বলেছে, যদি এই কাজ আমার ছেলের সাথে করা হয় তাহলে আবার কেমন লাগবে। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি ধীরে ধীরে আমার স্ত্রীকে বললাম সে যেন ছেলের কাছে থাকে, আর ইমাম সাহেবকে নিয়ে বাইরে চলে এলাম। ইমাম সাহেব ঘরের বাইরেই 2 রাকাত নামাজ পড়লেন, যাকে বলা হয় ইস্তেখারা সালাত। নামাজ শেষ করে তিনি আমাকে ডেকে বললেন, এই পুতুলটাকে ধরে পেছন থেকে ছিঁড়ে ফেলতে হবে। এর ভেতরে নাকি অনেক তাবিজ পাওয়া যাবে। সেই তাবিজগুলো গরম পানিতে ফেলে দিতে হবে যেন এর ভেতরে সব লেখা মুছে যায়। তারপর সেই পানি রেখে দিতে হবে, আর তাবিজগুলো সহ এই পুতুলটি কোথাও আগুন জ্বালিয়ে সেখানে নিক্ষেপ করতে হবে। পুতুল আর তাবিজ পুড়ে ছাই হয়ে গেলে তাবিজ ধোয়া সেই গরম পানি দিয়েই সেই আগুন নেভাতে হবে। তিনি আরও বললেন, এই পুতুলের মালিক সেই মহিলা নাকি ভয়ঙ্কর কালো জাদু করতেন এবং এই পুতুলের ভেতরই তার জাদুর তাবিজ রেখেছিলেন। এই তাবিজের সঙ্গে তার অনেক কিছুই নাকি জড়িত। যত দ্রুত সম্ভব ছেলের কাছ থেকে এই পুতুল নিয়ে নিতে বললেন এবং অন্যথায় এই পুতুল আমার ছেলের উপরে প্রভাব ফেলবে যা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আমি এবং ইমাম সাহেব কথাবার্তা দ্রুত শেষ করে ঘরে ফিরলাম। আমি ঠিক করে নিয়েছিলাম যদি আমার ছেলে কাঁদে বা চিৎকার করে তাতে আমার কিছুই আসে যায় না, আমি তার কাছ থেকে এই পুতুল কেড়ে নেবই। আমরা যখন ভেতরে এলাম তখন আমার স্ত্রী এবং ছেলে সোফায় বসেছিল। আমি চারপাশে তাকালাম কিন্তু পুতুলটি কোথাও দেখতে পেলাম না। আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, পুতুলটা কোথায়? সে বলল সে কিছুই জানে না, এতক্ষণ নাকি এটা তার কাছে এখানেই ছিল। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, সেও ছেলের মতো একই উত্তর দিল। আমরা পুরো ঘর খুঁজে দেখলাম কিন্তু কোথাও পুতুলটি পাওয়া গেল না। ইমাম সাহেব সোফায় বসে চোখ বন্ধ করে কোনো একটা আমল করতে শুরু করলেন। আমল শেষ হলে তিনি বললেন, ঠিক 10 মিনিট পর আমরা যেখানে বসেছিলাম সেই সোফার নিচেই পুতুলটি পাওয়া যাবে। আশ্চর্যজনকভাবে ইমাম সাহেবের কথা মতোই 10 মিনিট পর আমাদের বসার জায়গাতেই পুতুলটাকে আমরা পেলাম। আমরা সেটাকে হাতে নিয়েই সজোরে টান দিয়ে ছিঁড়ে ফেললাম। সাথে সাথে আমার ছেলে পাগলের মতো কান্নাকাটি শুরু করলো। তার অবস্থা মারাত্মক খারাপ হতে শুরু করলো, যা ইমাম সাহেব আমাকে আগেই বলেছিলেন। পুতুলটা পেছন দিক থেকে ছিঁড়ে ফেলতেই ভেতর থেকে একের পর এক তাবিজ বের হয়ে আসতে লাগলো। আমরা দ্রুত সেই তাবিজগুলো গরম পানির মধ্যে ছেড়ে দিলাম। তারপর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে তাতে নিক্ষেপ করলাম এই অপায়া পুতুল। পুতুল পুড়ে গেলে তাবিজগুলো আগুনে নিক্ষেপ করলাম। সব শেষে সে আগুন নেভালাম তাবিজে ধোয়া সেই গরম পানি দিয়ে। এসব কিছুর পর আমার ছেলে একদম স্বাভাবিক হয়ে গেল। আমি তো আরও ভাবছিলাম সে অনেকদিন ধরে এটা নিয়ে হয়তো মন খারাপ করবে বা কাঁদবে, কিন্তু সে স্বাভাবিক হয়ে গেল যেন কিছুই হয়নি। ওই দিনের পর আমার ছেলে আর কখনোই পুতুল নিয়ে কোনো কথাই বলেনি, এমনকি কখনো জিজ্ঞেস করেনি তার পুতুল কোথায়। আল্লাহর রহমতে আমার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এরপর আর কখনোই আমার ছেলের সাথে কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। ছেলের নাম না বলার জন্য দুঃখিত, এর পেছনে কারণ ব্যক্তিগত। এই ঘটনার কয়েকদিন পর আমি ইমাম সাহেবের কাছে গিয়ে তাকে একবার জিজ্ঞেস করেছিলাম তিনি এসব কিছু কিভাবে জানলেন। তিনি শুধু বলেছিলেন, সব কিছু জানা সবার জন্য নয়। এই বলে মিস্টার আশরাফ তার ঘটনা শেষ করলেন। প্রিয় লিসেনার্স, আপনারা কি সেই অভিশপ্ত পুতুলের ছবি দেখতে চান? ঘটনা প্রচারিত হবার পরপরই ভূত.com-এর পেজে চোখ রাখুন, পুতুলের ছবি পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সাবিত আলম নয়, সিফাত আলম তার ঘটনা শেষ করেছেন। আমার সবসময় নামটা এলোমেলো হয়ে যায়, একজনের নাম আরেকজনের কাছে চলে আসে। তিনি ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ সো মাচ সাবিত আলম। আবারও বললাম সাবিত আলম। থ্যাংক ইউ সো মাচ সিফাত আলম, আপনাকে অনেক ধন্যবাদ এই চমৎকার ঘটনাটি উপহার দেওয়ার জন্য। পুতুল সংক্রান্ত ঘটনা আমার কাছে আমার নিজেরও পড়তেও ভয় লাগে। যাই হোক, যারা শুনেছেন তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। চমৎকার ইমেইলের পরে অডিও ক্লিপ শুনতে হয়তো অনেকেরই অনীহা, তারপরেও বলবো শুনেই দেখুন, ভালো লাগতেও পারে। যদি ভালো না লাগে তাহলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু অডিও ক্লিপ সংগ্রহ করার। এটা আপনারা আগেও দেখেছেন, চলুন একটু চেষ্টা করেই দেখা যাক। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাকির হোসেন বলছি, মিরপুর 12 কালাপানি থেকে। রাসেল ভাই, আমি এর আগে একটা স্টোরি শেয়ার করেছিলাম, জানি না ওটা কোনো কারণে হয়তো সিলেক্টেড হয়নি, তো এই কারণে আমি আবার আরেকটা স্টোরি পাঠাচ্ছি। তো এটা মূলত শুরু হয় আমি যখন টাঙ্গাইল কালিহাতি লেখাপড়া করতাম দাখিল মাদ্রাসায়। ওইখানে যখন আমি ক্লাস 8-9-এ মানে 9-10-এ উঠি, তখন আমি আলাদা থাকি, মানে ভালো একটা রেজাল্টের আশায়। তো পরীক্ষার সময় আমি ওই যেখানে বাসা নিয়েছিলাম মাদ্রাসার পাশেই, তো ওইখান থেকে আমি দূরে নেই একটু, মানে দূরে বলতে 2-3 কিলোমিটার দূর, এতটুকু দূরে আমি বাসা নেই, মানে মাদ্রাসা থেকে। তো যেই বাসায় আমি নেই, তো গ্রামে কিছু কিছু জায়গায় প্রচলিত আছে যে জাগির, মানে লেখাপড়া করবে এক জায়গায় কিন্তু খাওয়া দাওয়া করবে অন্যের বাসায়, এটাকে বলে জাগির। তো আমার কথাবার্তা ব্যবহার এসব দেখে যার বাসা মানে ভাড়া নিতে গেছিলাম, উনি মানে আমায় খুব পছন্দ করেছে এবং আমায় বলেছে যে বাবা তুমি পড়ো, তুমি যেহেতু পড়াশোনা করার জন্য এখানে আসছো, সমস্যা নেই, তুমি পড়ো, তোমার ভাড়া দেওয়ার দরকার নেই, তুমি এখানে শুধু থাকবে। কারণ আমার এই রুম এটা পরেই থাকে, টিনের ঘর, মানে চতুর্দিকে মানে পাকা করা, উপরে আর সাইডে হলো টিন। তো বললো যে তুমি এখানে আমার ঘরের মধ্যে এমনি, এটা ঘর এমনি পড়া থাকে, তুমি যদি পড়তে চাও তাহলে পড়ো। তো আমি ওইখানে থাকতাম। আর খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা, মাদ্রাসার পাশে যখন ছিলাম তখন ওইখানে বোর্ডিং থেকে খাবার আমাকে দেওয়া হতো, ওইখান থেকে খাওয়া দাওয়া করতাম, খাবার পাঠাতো। তো যেহেতু আমি এত দূরে আসছি, তো সেহেতু আমার এখানে একজনের কাছে আমার থাকতে হবে, মানে খাবারের জন্য জাগিরটা থাকতে হবে। তো বেশি দূরে না, ওই যেই বাসার সাথেই আরেকটা বাসা ছিল, ওনারা 2টা ফ্যামিলি ছিল। তো 2টা ফ্যামিলি থেকে আমাকে ভাগাভাগি করে খাবার দিত, মানে আমাকে বলে দিয়েছিল যে তোমার খাবার নিয়ে কোনো ভাগাভাগি করতে হবে না, আমরা নিজেরাই খাবার রেডি করে রাখবো, তুমি এসে নিয়ে যেও, সমস্যা নেই। তো গ্রামে সচরাচর বাসাগুলো কিন্তু একদম সাথে সাথে থাকে, মানে এরকম না যে এখানে একটা বাসা, দূরে একটা বাসা, ওইখানে আরেকটা বাসা, একদম পাশাপাশি। শুধু এই বাসা থেকে ওই বাসায় যাওয়ার জন্য একটা টিনের একটা ব্যারিকেড থাকে, বাস এইটুকু, তাছাড়া আর কোনো পার্থক্য নেই। তো আমার পরীক্ষা যখন শেষ হয়ে গেছে, মানে আমার এসএসসি পরীক্ষা যখন শেষ, মানে আমি চলে যাব, আজকে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। তো যেহেতু আমার লাস্টের দিন, আমি সব কিছু ব্যাগ আমার গোছানো ছিল, রাতে আমি গুছিয়ে রেখেছিলাম যে পরীক্ষা দিয়ে আমি ওই দিনই চলে যাব। আমি দুপুরে শেষ হবো, আমি বিকালের বাসে উঠে যাব, তারপরে ওইখান থেকে মিরপুর 12 নম্বর আসতে আসতে আমার রাতের 11টা 11:30 বাজবে, কোনো সমস্যা হবে না। তো ওই দিন রাতে আবার আমি চলে আসবো, এই কারণে ওই যাদের পাশে আমি খাওয়া দাওয়া করতাম, ওনারা আদর করতো আমাকে। তো ওনারা হাঁসের গোশত রান্না করে, তা সাদা ভাত, আমাকে ভালো মন্দ একটু খাওয়ায় আর কি। তো আবার আমার জন্য পিঠা বানায়, তেলের পিঠা বানায় অনেকগুলো। তো খাওয়া দাওয়া যখন শেষ হয়, ওই সময় আমার বলছে যে মানে একটা বাটির মধ্যে 3টা তেলের পিঠা দিয়েছে আমায়, 3টা তেলের পিঠা দিয়েছে। আর বলছে যে না, ওইটা তুমি গিয়ে রাতে তো ঘুমানোর সময় তুমি খাবা, মানে আমাকে বলেছে যে রাতে ঘুমানোর সময় খাবে, মানে আমি তো রাতের খাবার খেয়ে আমি আসছি আর কি। আমি আগের দিনের কথা বলছি, যেদিন আমার লাস্ট পরীক্ষা শেষ, আমি সবকিছু গুছিয়ে ওই রাতে খাবারটা খেয়ে মানে খাচ্ছি আর কি। তো আমি বললাম যে তাহলে এটা ঢেকে দেন। পরে বলছে যে ঢাকার দরকার নেই, বাসা তোমার রুম তো পাশেই, চলে যাও। তা আমি বললাম যে না, আম্মু বলতো যে মুরব্বীরাও বলতো যে তেলের জিনিস নাকি রাতের বেলা এভাবে খেতে হয় না বা খোলাভাবে নিতে হয় না, তাহলে নাকি পেতনি ধরে। মানে আমি হেসে বলছিলাম কথাটা।
তো পরে ওনারও হাসলো, বললো আরে সমস্যা নেই, তোমার বাসা তো সাথেই। তো আমি ওইভাবেই বাটি, পরে বললাম যে ঠিক আছে তাহলে বাদ দেন, বাটিটাও রেখে দিলাম। আমি হাতে করেই তেলের পিঠা নিয়ে আমি আমার রুমে চলে আসছি। তো আমার বাসা মানে আমার বাসার ওনাদের বাসা, এই দুই বাড়ির মাঝখানে একটা টিনের একটা বেড়া ছিল। ওই টিনের বেড়ার মাঝখানে একটা ফাঁকা জায়গা ছিল এই বাসা থেকে ওই বাসায় যাওয়ার জন্য। গ্রামের বাড়িগুলো সচরাচর এরকমই হয়, একজনের বাড়ির উপর দিয়ে রাস্তা থাকে যাওয়ার, তো এরকম। তো সমস্যাটা হয়েছে এইটা যে ওই যে টিনের যে বেড়াটা ছিল, ওই বেড়ার ওইখানে যাতায়াতের পথে একটা হিজল গাছ ছিল, একটা হিজল গাছ। তো আমি ওইখান দিয়ে নর্মালি চলে আসছি। তো যখন আমি আসছিলাম তখন আমার আবার একটা আছে আর কি, মানে শক্তি বলতে পারেন আর কি, লিসেনাররা মানে আমি বললে বুঝবেন যে আছে না, যে যেমন তুলারাশি যারা, তারা সরাসরি অশরীরী ওদেরকে দেখতে পারে মানে স্বচক্ষে। কিন্তু কিছু কিছু মানুষ এরকম থাকে যারা দেখতে পারে না, কিন্তু ওইখানে যদি কিছু থাকে তাহলে বা আশেপাশে যদি থাকে তাহলে শরীরে একটা সিগন্যাল দেয়। তো আমার এরকমই ছোট থেকে আমার এই জিনিসটা আমার ভিতরে। আমার কোনো জিনিস যদি খারাপ কোনো জায়গায় আমি যাই বা আমার আশেপাশে যদি কোনো ব্যাড এন্টিটি থাকে তাহলে আমার শরীর সিগন্যাল দিয়ে দেয়। তো যখন আমি ওই পিঠাগুলো নিয়ে হিজল গাছের নিচ দিয়ে আসছিলাম, হিজল গাছটা ছোট ছিল, তখন আমার শরীরে একটা মানে পুরো মাথার চুল পর্যন্ত মানে শরীরের সম্পূর্ণ পশম দাঁড়িয়ে যায়, মানে আমার একটা সিগন্যাল। তো আমি কিছু মনে করি না, আমি ভাবলাম যে খাওয়া দাওয়া করে আসছি, পেট ভরা আর ভালো মন্দ খেয়েছি, এই কারণে হয়তো শরীরটা লাগছে, তো অনেক পড়া আছে, পড়তে হবে। তারপর আমি রাতের 2টা পর্যন্ত আমি পড়াশোনা করলাম। তো পড়ার মাঝখানে পিঠাগুলো খাচ্ছিলাম। আমি খাওয়া দাওয়া করেছি, বাস খাওয়া দাওয়া শেষ। পরের দিন পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে সব টিচারদের কাছ থেকে দেখা করলাম, যাদের কাছে ছিল আর যাদের দূরে ছিল তাদেরকে ফোন দিয়ে বিদায় নিলাম। তারপর এখান থেকে আমি বোর্ডিংয়ে সব ছেলেদের সাথে দেখা করে আমি চলে আসলাম। ঢাকা আসার পর 3-4 দিন, 3 দিন না 4 দিন, এরকম 3-4 দিনের মধ্যে আগে এরকমই হবে। 3-4 দিন পর আমার ব্যবহার কথাবার্তা পুরো অস্বাভাবিক। মাথা মানে পান থেকে চুন খসলেই মেজাজ আমার গরম থাকতো, মানে মেজাজ গরম হয়ে যেত কিছু হলেই। মানে ছোট ছোট বিষয়, মানে যেই ছেলে আমি হাসাহাসি করি ঘরে, আমি আমার নিজের আম্মুর সাথে মজা করি, আম্মুকে আমার বেস্ট ফ্রেন্ডের মতো, আমার ছোট ভাই আছে ওদের সাথে আমি পুরো ফ্রেন্ডলি কথাবার্তা বলি, হেসে হেসে কথা বলি, আমি মজা করি, মানে আমি ওদের আমি জোকস শোনাই, যায় হাসাই, আমি ওরা মন খারাপ করে থাকলে আমি নিজে ওদের হাসাই। সেখানে আমি আম্মুর সাথে পর্যন্ত বাজে ব্যবহার করছি। আর সমস্যাটা মূলত হয়েছে এরকম যে আমার ঘন ঘন খিদে পেত, মানে আছে না একটা লিমিট আছে না, যে সকালে খেলাম 7টা-8টার দিকে, পরে আবার 11টা-12টার দিয়ে খেলাম, তারপর আবার দুপুর 3টার দিয়ে খেলাম, 5টার দিয়ে খেলাম, এটা তো নর্মাল। কিন্তু না, আমার ঘন ঘন বলতে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পরই আমার প্রচুর খিদে পেত। আর যখন আমার খিদে পেত তখন আমি খাবার চাইতাম ভালো মতে, যদি খাবার না দিত তাহলে আমি চিল্লাচিল্লি শুরু করতাম, রাগারাগি করতাম, ঘরের এটা ভেঙে ফেলবো ওইটা ভেঙে ফেলবো এরকম বলতাম। তো শুরুর দিকে আম্মু ভাবলো যে হয়তো এতদিন টাঙ্গাইল ছিল, এখানে কি খেয়েছে না খেয়েছে, হয়তো ভালো মন্দ খাওয়া দাওয়া হয়েছে, এই কারণে হয়তো রুচি বেড়েছে। কিন্তু শরীর কিন্তু কোনো পরিবর্তন নেই, এরকম না যে আমি অনেক মোটা, নাদুস নুদুস, এরকম না। শরীর আলহামদুলিল্লাহ স্বাস্থ্য একদম সুস্বাস্থ্যের অধিকারী আল্লাহ দিয়েছিলেন, এখন আলহামদুলিল্লাহ আমি ওইরকমই আছি। কিন্তু আম্মু ভাবলেন যে হয়তো মুখে হয়তো রুচি হয়েছে, এই কারণে হয়তো বেশি খায়। কিন্তু খাবারের একটা লিমিট থাকে, আছে না, একটা মানুষ, একটা সুস্থ স্বাভাবিক মানুষ কত প্লেট ভাত খেতে পারবে? 1.5 প্লেট, বা যে একটু বেশি খায় সে হয়তো 2 প্লেটই খাবে। কিন্তু আমি ছেলে, দুপুরে ঘরের মধ্যে ভাইয়া, ভাবি, আম্মু, আমি, মানে আমরা টোটাল আমরা ঘরে আমরা 4-5 জন লোক, 4-5 জন, তাও বড় বড়, মানে ছোট বাচ্চা নেই, বড় মানুষ। এই 4-5 জনের খাবার আমি একা খেয়ে ফেলতাম।
এক পাতিল ভাত রান্না করতো, এক পাতিল ভাত আমি এক এক জায়গায় বসে খেয়ে ফেলতাম। যেই ছেলে আমি মাছ বেছে খেতে পারি না, আমি কাঁটাওয়ালা মাছ বেছে খেতে পারি না, আমার আম্মু সবসময় আমাকে মাছ বেছে খাওয়ায়, সেই ছেলে আমি কাঁটাওয়ালা মাছ আমি চাবিয়ে চাবিয়ে খাচ্ছি। তো প্রথমের দিকে আম্মু প্রথম দিন কিছু একটা মনে করেনি, কিন্তু আমার ব্যবহারে আম্মু একটু খারাপ লেগেছে, যে আম্মু ভেবেছে যে আমি বাজে ব্যবহার করলাম এইটাই, কিন্তু অন্য কিছু কিন্তু মিন করেনি। রাতেও সেম, রাতেও যখনই খিদে পেত আমি শুধু জাস্ট গলাটা একটু মোটা করে গম্ভীর করে বলতাম যে খিদে পেয়েছে আমার প্রথম শব্দটাই থাকতো এটা। আর এইটাই আমি জপতাম, যতক্ষণ না আমার সামনে খাবার আসছে ততক্ষণ পর্যন্ত এইটাই আমি জপতাম যে আমার খিদে পেয়েছে, মোটা গলায়। তারপর রাতে খাওয়া দাওয়ার পর ভাত, মানে রাতে বেশি করে ভাত রান্না করা হতো। আর যেগুলো ভাত বাঁচতো, মানে বেঁচে যেত যেগুলো ভাত, সেগুলো একটা গামলার মধ্যে ঢেলে রাখা হতো, যেন ভাতগুলো যেন ভিজে না যায়। যেন ভাতগুলো ভিজে না, মানে একটু ঝরঝরা থাকে। তো সকালে উঠে আবার আম্মু আর ভাবি দেখতো যে পাতিলে ভাত নেই, তরকারির পাতিলও খালি। কে খেয়েছে কেউ জানে না। তো এরকম চলতে থাকলো কয়েকদিন। তো ভাবি আবার আম্মুকে একা ডাক দিয়ে মানে বলছে যে ভাইয়ার কোনো সমস্যা হয়েছে মনে হয়, তাই না? আম্মু বলছে যে আমারও এরকম লাগে, কি সমস্যা হতে পারে? তো রুম তো পাশাপাশি। তো যখন আবার আমার পেট ভরা থাকতো তখন কিন্তু আমি আবার ভালো, সবার সাথে ভালো কথাবার্তা বলতাম, কিন্তু ওই যে একটা হাস্যোজ্জ্বল একটা মুখ যে ছিল, সবার পরিচিত মুখ, ওইটা আর আমি ছিলাম না। মানে আগে যেরকম যদি ফ্রি থাকতাম তাহলে একটু মজা করতাম বা দুষ্টুমি করতাম বা কথা বলতাম, কিন্তু আমার এই চেঞ্জ হওয়ার পর থেকে আমি যদি পেট ভরা থাকতো আমি চুপচাপই থাকতাম, কারোর সাথে একবারই কোনো কথা বলতাম না। আমি বাসায় আমি দুপুরে খাওয়া দাওয়া করতাম, দুপুরে বাসার এক পাতিল ভাত আমি খেতাম। খাওয়ার পর সেখান থেকে আমি কালাপানি 6 নম্বর লাইনে আমার একটা ফ্রেন্ড মিতা জাকির, ওর বাসায় যেতাম। ওর বাসায় গিয়ে আবার 2 প্লেট ভাত খেতাম, কারণ পরিচিত। তো গিয়ে বলতাম যে আমার খিদে পেয়েছে, ওইখানে ভাত খেতাম 2 প্লেট খেয়ে ওখানে বসতামও না। আমি কিন্তু ওর বাসায় গেলে কিন্তু ওর সাথে আমি কম করে হলো 1 ঘন্টা আমি আড্ডা দিয়ে তারপর আসি। কিন্তু ওই 2-3 দিন ও আমাকে পরে বলেছে, 2-3 দিন আমি ওর কাছে গিয়ে অস্বাভাবিক মানে স্বাভাবিক মানুষ যেভাবে কথা বলে, অ্যাজ এ মানে ফ্রেন্ড যেভাবে আমরা কথা বলি, আমরা ফ্রেন্ডরা তো আমরা একজন আরেকজনকে কথা বলার জন্য তো আর ভাবি না যে ওকে কি কথা বলবো বা কি মনে করবে, এরকম তো ভাবি না, মনে যা আসে তাই বলি। তো যেই 2-3 দিন আমি ওদের 2 জনের বাসায় আমি গেছি, পরে আমাকে বলেছে ওরা যে আমি নাকি অস্বাভাবিক আচরণ করেছি, মানে আমি যাওয়ার পর বলছি খিদে পেয়েছে ভাত খাবো। তো এটা বলার পর নিজেই নাকি রান্নাঘর থেকে প্লেটের মধ্যে ভাত, একদম মানে ভাত খাইনি এখন পর্যন্ত বাসার কেউ, আমি নাকি মানে পাতিলের অর্ধেক পাতিল ভাত আমি খেয়ে ওকে কিছু না বলে আমি চলে আসছি। তারপর আরেকটা ফ্রেন্ড ছিল আমার, ওর বাসায় গিয়েও আমি সেম। তো আম্মু একদিন বলছে যে ওর সমস্যা আছে, আজকে আমি রাতে দেখবো যে আসলে ভাত কে খায়। তো আম্মু আবার চিল্লাচিল্লি করছে বড় ভাইয়ার উপরে যে তুই কি রাতে ভাত খাস, তোর যদি খিদে পায় তাহলে তুই তো আমায় বলতে পারিস, তাই না? পরে বলছে তুমি কি বলো মা, আমি যদি ভাত খাই তাহলে কি আমি তোমায় বলবো না? আর খাবারের জিনিস, এটা কি মিথ্যা কথা বলবো? তো আমায় যখন বলে যে তুই খেয়েছিস, আমি বলি না আমি জানি না। তো এইভাবে তো রাতে আম্মু আমার সাথে ঘুমিয়েছে। তো মানে এটা পরে আমি আম্মুর মুখ থেকে শুনেছি, আম্মু যেভাবে বললো, আম্মু বলছে যে আমার ঘুম তো পাতলা, মানে আম্মু যেভাবে বলছে আমি আম্মুর কথাই আমি ওইভাবেই বলছি, বুঝতে সুবিধা হবে।
আম্মু বলছে যে আমার ঘুম তো পাতলা, বিছানায় একটু শব্দ হলে আমার ঘুম ভেঙে যায়। তো আমি মনে হলো যে বিছানাটা একটু লড়ে উঠলো, তখন মনে হয় রাতের 2:15 বাজে। 2:15 বাজে। তো আমি যখন চোখটা খুললাম দেখি যে তুই, মানে আমার কথা বলছে যে একটা মানুষ নর্মালি বিছানা থেকে বসতে গেলে কিভাবে বসবে, প্রথম আগে কোমরে ভর দিয়ে বা হাত দিয়ে বিছানায় ভর দিয়ে তারপরে বসবে, তাই না? তারপরে দাঁড়াবে। কিন্তু আম্মু বলছে যে আমি দেখলাম যে তুই মানে একদম শোয়া থেকে সরাসরি আমি দাঁড়িয়ে গেছি, একদম শোয়া থেকে সরাসরি দাঁড়িয়ে গেছি। আর একদম নিঃশব্দে, মানে কোনো শব্দ ছাড়া আমি 3 কদমে বিছানা থেকে নিচে আসছি। 3 কদমে, মানে খাটটা তো উঁচা ছিল অনেক, কিন্তু 3 কদমে আমি নাকি নিচে আসছি। তো ঘরে একটা ডিম লাইট জ্বলছিল। তো আমি দেখলাম যে তুই খাবারের র্যাগের ওইখানে গেলি, কোনো শব্দ ছাড়া, কোনো শব্দ নেই, খাবারের র্যাগের ওইখানে গেলি, ভাতের যে গামলা ছিল সেই গামলাটা নিচে রাখলি, নিচে রাখার পর তরকারি যে পাতিলটা ছিল সেই তরকারি পাতিলটা এনে ওই ভাতের গামলার মধ্যে ঢেলে দিলি সবটা। তারপর 5 আঙ্গুল দিয়ে, মানে হাত দিয়ে আমরা তরকারি রান্না করার সময় যেরকম চামচ দিয়ে যেমন তরকারিটা এভাবে ঘোটা দেই, লাড়ালাড়ি করি, সেমভাবে তুই হাত দিয়ে এইভাবে মানে ওটা মিলাচ্ছিস, মানে তরকারি ঝোল আর ভাত এভাবে মিলাচ্ছিস। তো আমি ওই সময় একটু ভয়ে ভয়ে আমি বললাম, মানে আমি তো দেখে তো পুরো অবাক, দেখি যে তুই পুরা 5 আঙ্গুল এত বড় বড় লোকমা, মানে একটা মানুষের মুখের যে সাইজ এর চেয়েও দ্বিগুণ সাইজের এক একটা বড় বড় লোকমা হাত দিয়ে তুলে তুই তোর মানে এমনভাবে খাচ্ছিস যে তোর মুখের মধ্যে তোর 5 আঙ্গুলি ঢুকিয়ে যাচ্ছে, মানে 5টা আঙ্গুলি তোর মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, এইভাবে তুই খাচ্ছিস। আর চোখগুলো অস্বাভাবিকভাবে বড়, মানে বড় বড় করে খাচ্ছিস। তো আমি তো আমার তো আত্মা শুকিয়ে গেছে। আমি ভয়ে ভয়ে শুধু বললাম যে বাবা তোর কি খিদে পেয়েছে? তুই শুধু মোটা গলায় শুধু এইটুকুই বললি, তাছাড়া কিছু না। তা আমি তো সকালে উঠে বলি কই, আমি তো কিছুই করিনি। মানে সকালে আমাকে বলছে যে তুই আজকে রাতে এই করলি। আমি বললাম কখন? আমি তোমার সাথে তুমি ঘুমালাম, কখন উঠলাম আর কখন খেলাম? আমি তো খাইনি। তো গেল। তো পরে আম্মু ভাইয়ার সাথে বলছে যে ওর একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে এরকম করতে থাকলে পুরা সব যাবে, ওকে মনে হয় রাক্ষস ধরেছে, একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে দোকানের কিচ্ছু থাকবে না। ঘরে চাল কয় কেজি নিয়ে আসবি, বস্তা নিয়ে আসবি, 1 বস্তা চাল খেতে ওর 2-3 দিন সময় লাগবে। ওর ভিতরে রাক্ষস আছে। মানে আম্মু গ্রামের মানুষ এভাবেই মানে বলেছে আর কি। তো ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে, আজকে হবে না, কালকে দেখি, মানে সন্ধ্যার দিকে এই কথা বলেছে। তো সন্ধ্যার দিকে আমি বাসায় আছি, ভাবি টিভি দেখছে, আমি খাটে, মানে টিভি খাটের পাশে, আমি খাটের উপর একা বসা, মানে আমার পাশে কিন্তু কেউ নেই, আর টিভি খাটের পাশে। তো ভাবি আবার চেয়ারের মধ্যে বসে টিভি দেখছে। তো রুমের মধ্যে, ওই পাশের রুমে আম্মু আছে, আম্মু কাজ করছিল, কি জানি কাজ করছিল, কাপড় চোপড় গোছাচ্ছিল না কি যেন করছিল এরকম। তো টিভির রিমোটটা ছিল টিভির সামনে, মানে একটা সিরিয়াল দেখছিল আর কি, নাটক। তো এখন আমি বাইরে গিয়ে কি করবো, বাইরে তো আমার কোনো কাজ নেই, তো বাইরে যেতে ইচ্ছা করছিল না, এই কারণে আমি ঘরেই বসেছিলাম। আর আমি এগুলো সিরিয়াল দেখি না, কিন্তু চলছিল এই কারণে আমি দেখছিলাম। তো ভাবিও কিন্তু দূরে বসা, আমিও কিন্তু একদম খাটের একদম মাথায় বসা, আর টিভি কিন্তু খাটের পাশে। হঠাৎ করে টিভি বন্ধ হয়ে গেছে। ভাবি একবার আমার দিকে তাকালো, আমার হাতে তাকালো যে আমার হাতে রিমোট কিনা বা আমি বন্ধ করলাম কিনা। পরে দেখে যে না, আমার হাতে রিমোট নেই, আর আমি যেভাবে বসেছিলাম ওইভাবে বসে আছি।
পরে রিমোট খুঁজে রিমোটের দিকে চোখ বুলিয়ে দেখলো যে রিমোট টিভির সামনে। তো যখন রিমোটটা হাতে নিয়ে যখন ওই লাল বাটনে যখন ক্লিক করলো তখন আবার টিভি অন হলো। তো এই দৃশ্য দেখে ভাবি একটা জোরে চিৎকার দিয়ে যে ও মা গো, এই বলে একটা চিৎকার দিল। চিৎকার দিয়ে আম্মুর কাছে চলে গেল যে ও মা গো, ভাইয়ার কাছে ভূত আছে, ভাইয়ার ভূত টিভি অফ করে দিয়েছে। তো আমি বললাম আমি কি করলাম? পরে বলছে আপনি চোখ দিয়ে টিভি অফ করছেন। পরে বলছে যে মা এইভাবে যদি চলতে থাকে আমি থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব। ভাইয়াকে ফোন দিয়ে বললো যে দেখো আমার না এই ভয় লাগছে খুব, কারণ ভাইয়া কিন্তু যেমন আগের মতো কিন্তু নেই, মুখের মধ্যে সবসময় একটা গম্ভীর ভাব। আমার ভয় করে কখন রাতে যদি এসে যদি গলা টিপে মেরে ফেলে, তখন ভাইয়ার মানে ভাবির ভেতরে ভয় ঢুকে গেছে, আর ভাইয়ার ভেতরে কিন্তু ভয় ঢুকেছে অলরেডি। আর আম্মু তো আমার আসল রূপ তো মানে দেখুক আর না দেখুক, কিন্তু যেইটুকু দেখার ওইটুকু তো দেখে ফেলেছে, সে তো বুঝতে পেরেছে যে আসলে কি আছে আমার ভিতরে। ভাইয়া বলছে যে ঠিক আছে, কালকে এখানে 6 নম্বর লেনে বেগুন ডিলার দিকে, মানে এখন ওই হুজুর নেই, ওখানে একটা জোড়া মসজিদ আছে। ওই মসজিদের মানে বেগুন ডিলার ঢালুর নিচে নামতেই হাতের বাঁ পাশে যে মসজিদটা পড়তো, ওই মসজিদের ওইখানে একটা হুজুর থাকতো। ওইখানে তার একটা দোকানও ছিল, মেসওয়াক, টুপি, আতর এগুলো বিক্রি করতো, আবার তাবিজও দিত। তো অনেক মানে ভালো, ওনার নামে অনেক প্রশংসা করেছে মানুষ যে ঠিক হয়েছে তাবিজ নিয়ে এই। তো বলছে তাহলে ওনার কাছে যাব। তো পরের দিন মানে এর মধ্যে কিন্তু ভাইয়া আর আম্মু বুঝতে পেরেছে যে যদি আমাকে যদি ঠিক রাখতে হয় তাহলে আমাকে খাবার দিতে হবে, মানে আমার পেট ভরা রাখতে হবে। তো ভাইয়া বলছে যে ভাইয়া আম্মুকে বলছে যে মা ওকে যেহেতু কালকে নিয়ে যাব, তো কালকে পর্যন্ত ওকে আটকে রাখার জন্য ওকে খাওয়াতে হবে। তো খাবারের জন্য কোনো কম না পড়ে, 2 পট চালের ভাত রান্না করো, 3 পট চালের ভাত রান্না করো, সেটা দরকার নেই, তুমি প্রয়োজনে 5 পট চালের ভাত রান্না করো, ওর জন্য পেট ভরা থাকে, তা না হলে ঘরের মধ্যে একটা অঘটন করে ফেলবে। তো আম্মু তাই করলো, বড় পাতিল নামালো উপর থেকে, ওইটা ভালো করে ধুইয়ে তারপরেই করলো। রাতে যখন ভাত খেতে বসলাম তখন সবাই প্লেটে ভাত নিয়েছে, তরকারিও নিয়েছে, কিন্তু আগে আমাকে খেতে বলছে। আর আমাকে একটা বড়, যেটা গ্রামে বলে হাঙ্কি, একটু গর্ত থাকে কিন্তু অনেক ভাত আটে আর কি, ওটার মধ্যে জায়গা নেই অনেক, তো এক এক জায়গায় এক এক নামে ডাকে। তো আমাকে ওই হাঙ্কিতে করে খেতে দিয়েছে। তা আমি তো আরো খুশি যে এটার মধ্যে বেশি খাবার আটবে, আমি খাচ্ছি। ভাইয়া আমাকে বলছে যে মাছ খাবি? আমি কিন্তু কারোর দিকে তাকাচ্ছি না, আমি নিজের মতোই খাচ্ছি। আর ওই যে ওই রকম ভাবেই বড় বড় লোকমা দিয়ে খাচ্ছি, কিন্তু চোখ বড় বড় না, নর্মালি খাচ্ছি, চোখ নর্মাল আছে, কিন্তু আমার লোকমাগুলো অনেক বড় বড় হচ্ছে, খাচ্ছি। ভাইয়ার প্লেটের মাছটা আমায় দিল, বাপের প্লেটের মাছটা আমায় দিল। খাওয়া যখন শেষ হলো তখন আম্মু বললো যে পেট ভরছে আব্বু? তো আমি খালি বললাম মানে ওই মোটা গলা, কারণ ওই দিনের মানে যেদিন থেকে আমার ভিতরে পরিবর্তন আসছে ওই দিনের পর থেকে আমি কারোর সাথে কথাই বলিনি, মানে হঠাৎ মানে হুটহাট কথা বলেছি, তাও প্রয়োজনে, তাছাড়া কারোর সাথে নাকি আমি কথাই বলিনি ওইরকম। তো আমি হাত ধুয়ে আমি নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়েছি, মানে আর কোথাও না, ওয়াশরুমেও কিছুই না, আমি জাস্ট হাতটা ধুয়ে মুখটা মুছে আমি বিছানায় গিয়ে শুয়ে চোখ বন্ধ করে ফেলেছি। পরে সবাই খাওয়া দাওয়া করেছে। তো পরের দিন সকালে তো যাইনি, আমায় নিয়ে বিকালে আমায় দুপুরে খাওয়া দাওয়ার পর, মানে দুপুরে আমাকে ভরপেট খাইয়েছে। খাওয়ানোর পর ভাইয়া আমায় বলছে যে আচ্ছা জাকির চল, একটু কাজ আছে, ওই বড় খালার বাসায় যাব, ওইখানে দরকার আছে, একটু দাওয়াত দিয়েছে আমাদের।
দাওয়াত দিয়েছে, ওইখানে অনেক খাবারের আয়োজন করেছে, পোলাও, মুরগির রোস্ট, এগুলা, গরু আছে। আমি তো খুশি। তো যাচ্ছি আমি। তো খালার বাসা কিন্তু সাগুফতা, মানে এখন বর্তমান নতুন পল্লবী থানার পাশে যে রোডটা গেছে সাগুফতা, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে রিক্সায় করে। তাও রিক্সা দিয়ে আমায় নিয়ে যাচ্ছে বেগুনটিলার দিকে। আমি বললাম যে খালার বাসা তো ওই দিকে। পরে বললো না, খালা বাসা চেঞ্জ করছে, তো এইখানে আসছে বেগুনটিলায়। আমি বললাম ও। তো যখনই আমি বেগুনটিলার যে উঁচা জায়গাটা, ওইখানে যখন আমি পা দিলাম, পা দেওয়ার সাথে সাথেই একদম সামনে সোজাই তো মসজিদ দুইটা। তো আমি তো ওইখানে যাব না। তো যখন আমি পেছনে ঘুরে দৌড় দিব, তখনই ভাইয়া বুঝতে পেরে আমি জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে আশেপাশের লোকজনকে বলছে একটু ধরেন, ওকে একটু ধরেন, ওই হুজুর কাছে নিয়ে যাব। আমি তো মানে আমাকে কেউ আটকে রাখতে পারে না, আমার শরীরে এত শক্তি। আমি বলছি না, আমি কোথাও যাব না, তোরা কিন্তু সব মরবি, আর ওকেও আমি মারব। তো আমাকে 4-5 জন মিলে ধরে রাখতে পারে না, আরো অনেকে মিলে আমাকে নিচে ওই হুজুরের কাছে আসছে। তো ওই হুজুরের কাছে যখন আসছে, ওই হুজুর আমার দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়েছে শুধু। আমি ওই হুজুরকে বলছি, শোন, তুই যদি বাঁচতে চাস, নিজের জীবন বাঁচাতে চাস, তাহলে তুই কোনো কিছু করিস না, ঠিক আছে? মানে এইভাবে, মানে সরাসরি এভাবে, তুই কোনো কিছু করিস না, আমি ঠিক আছি, পরে বিপদে পড়বি, তুই নিজে বিপদে পড়বি, এই পোলারেও মারবি। তো হুজুর যখন মানে কি যেন ফিস করে সূরা পড়ছিল, সূরা যখন পড়ছিল মনে হচ্ছিল আমার শরীরের মধ্যে কেউ মনে গরম তেল ঢেলে দিল, এরকম ভাবে আমার শরীর করছিল। আমি তো মানে ওইখান থেকে আমি চলে আসবো। আমি বলছি, দেখ হুজুর, পড়া বন্ধ কর বলছি, পড়া বন্ধ কর। আমার কিন্তু এখন রাগ উঠছে প্রচুর, আমি কিন্তু এখন তোকে খেয়ে ফেলবো। তো তারপরে হুজুর আমার হাতটা ধরে একটা কি যেন একটা সূরা পড়লো, ফিস করে, বিড়বিড় করে, পরে আমার কপালে ফু দিল, মাথায় হাত বুলিয়ে দিল। পরে দেখলাম আস্তে আস্তে আমার শরীরটা একটু হালকা হয়েছে। তারপর আমার মাথায় হাত বুলিয়ে দিল, হাতে মালিশ করে দিল, ঘাড়ে মালিশ করে দিল। আর এর মধ্যে উনি ফিস করে কিছু পড়ছিল, দোয়া কালাম পড়ছিল, পরে আমাকে ফু দিয়ে দিল। তখন দেখলাম আমার শরীরটা আসলে খুবই হালকা হয়ে গেছে। তো হুজুর বললো যে দেখেন, আসলে ওনার সাথে জিন থাকে। তো উনি ওনাদের মাধ্যমে যতটা জানতে পেরেছে, বললো যে দেখেন, এটা যেখান থেকে লেখাপড়া করেছে, টাঙ্গাইল কালিয়াতি, এই কালিয়াতি থেকে এটা আসছে। আর এটা হলো মানে এমন একটা পিচাস যেটা ওইরকম কোনো ক্ষতি করবে না, কিন্তু খাইয়ে মারবে। মানে আছে না যে ও খেতে পারে 1 প্লেট বা 1.5 প্লেট, ওকে 5 প্লেট খাওয়াবে, এরকম খাইয়ে ওকে মারবে। তো ও এরকম একটা পিচাস ওকে ধরেছে আর কি। তবে কপাল ভালো যে পিচাসের মধ্যে কয়েকটা শ্রেণীর পিচাস থাকে, যারা মানুষ খায়, মাছ খায়। তো ওকে এই সমস্ত জিনিস ধরেনি, ওকে জাস্ট নর্মালি খাবার খায়, মানুষ যেমন খাবার খায় ওই খাবারই খায়, এরকম পিচাস ধরেছে। তো এই জন্য আপনারা বেঁচে গেছেন, আর তা না হলে খুবই খারাপ অবস্থা হতো। তো যাই হোক, সমস্যা নেই। আপাতত আমি এখন একটা তাবিজ আপনাকে দিচ্ছি। এই তাবিজটা যেভাবেই হোক ওর হাতে 1 মাস বা 1 মাসের অধিক, কিন্তু 1 মাসের নিচে মানে 30 দিনের নিচে চোখে রাখবেন, যে তাবিজটা যেন না হারায়, ও যেন না খোলে। 30 দিন পার হয়ে যাওয়ার পর এই তাবিজটা যদি অটোমেটিক হারিয়ে যায়, তাহলে বুঝবেন যে ঠিক হয়ে গেছে। কিন্তু এই টানা 30 দিন একদম চোখে রাখতে হবে। যদি পারেন তাহলে ভালো, আর না পারলে কিন্তু এরপর আমি কিছু করতে পারবো না।
পরে ওনার আবার একটা নিয়ম ছিল যে উনি ওইরকম কোনো কিছু নিত না, মানে আছে না অনেকে টাকা পয়সা একটু বেশি ডিমান্ড করে, এরকম না। উনি মানুষ হিসেবে ভালো ছিল। আর উনি 51 টাকা, তারপর 101 টাকা, 501 টাকা, 555 টাকা এরকম। তো উনি বলছে যে এই তাবিজটার জন্য শুধু আমাকে হাদিয়া হিসেবে 555 টাকা দিলেই হবে। তো দিয়ে যখন ওইখান থেকে আমাকে নিয়ে আসছে, আসার পর নর্মাল রাতে আসলে মেইন রোডের সাথে বাসা, তো সরি। তো যখন আমি ওইখান থেকে আসলাম রাতে খেতে বসছি, এখন খাওয়ার সময় তো সবাই আমার দিকে ওইভাবে তাকিয়ে আছে। তো আমি তো তখন তো একদম ফুল সুস্থ, আমি তখন তো আমি আর আমার ভিতরেই আমি আছি, আমার ভিতরে অন্য কিছু নেই। তো আমি বললাম যে, তখন আমি বললাম, আমার দিকে ভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি জীবনে দেখোনি কোনোদিন? তো পরে বলা আছে ঠিক আছে তুই খা। তো 1 প্লেট ভাত খেলাম আর 1 চামচের মতো ভাত নিয়েছি। খেয়ে তারপর উঠে আসবো, ওই সময় ভাইয়া বলছে কি রে খাওয়া শেষ? আমি বললাম আমি কি রাক্ষস নাকি? কতগুলো ভাত খেলাম, 1.5 প্লেট ভাত খেলাম, আর কি খাবো আমি? আর খেতে পারবো না। পরে তো মানে আম্মুর দিকে তাকিয়ে ভাইয়া দেখলাম একটু মুচকি হাসি দিল। তারপর আমি ওইখান থেকে চলে আসছি। আসার পর আমি ঘুমিয়ে গেলাম। সকালে যখন উঠলাম ওই দিনও নর্মাল, ঠিক আছে। 3 দিন যাওয়ার পরে চতুর্থ দিন সকালে উঠে দেখে খাবার নেই, ভাতের পাতিল খালি, তরকারি পাতিল খালি, কোনো খাবার নেই। তো ভাবি আবার এটা দেখে আম্মুকে জোরে ডাক দিয়েছে যে মা এদিকে আসেন। তো দেখে যে এই অবস্থা। আম্মু তো সাথে সাথে এসে আমার হাতের তাবিজ খুঁজছে, দেখে তাবিজ নেই। ভাইয়াকে ফোন দিয়ে বললো যে ওর হাতের তাবিজ নেই। ভাইয়া তো রাগারাগি করলো যে তোমায় বললাম যে ওকে নজরে রাখার জন্য, ঘরের মধ্যে তোমরা থাকো। পরে বললো দেখো কোথাও হয়তো গেছে, কারণ ও তো রাতে তো ভালো ছিল, আর সকালে তো ঘুম থেকে ওঠার পরে তো এখনো বাইরে যায়নি। তো খোঁজাখুঁজি করলো কিন্তু পেল না। 12টার দিকে, দুপুর 12টার দিকে ভাবি ঘর ঝাড় দিচ্ছিল। তো ঘর ঝাড় দিতে দিতে ওই যে খাটের নিচে ঝাড় দেওয়ার সময় ওইখানে দেখে তাবিজটা। অথচ ভাইয়া ভাবি যেই রুমে থাকতো, ভাইয়া ভাবির খাটের নিচে কিন্তু তাবিজটা ছিল। অথচ আমার রুমই তো আলাদা। ওই সময় তো ভাবি আম্মুকে জোরে করে ডাক দিয়ে বললো যে মা দেখেন এই তাবিজটা এখানে কিভাবে আসলো? পরে বললো সেটা তো বুঝতে পারছি না। তারপর বললো যাই হোক, এই তাবিজটা ওর হাতে এখনই পরাতে হবে। তো আমার হাতে আবার তাবিজটা পরিয়ে দিল। তো নর্মাল সবসময় চোখে চোখে রাখতো, এমনকি বাসা থেকে বের পর্যন্ত হতে দিত না, বলতেছে তোর যা লাগবে দিব, সমস্যা নেই। আমি আবার স্মোক করতাম, আমাকে বাসায় সিগারেট পর্যন্ত কিনে দিত যে নে তুই এইখানেই সিগারেট খা, তাও তুই বাইরে যাস না। সব ফ্যাসিলিটি ওই 1 মাস। তো 1 মাস পর সব নর্মাল। 1 মাস পরে হুট করে তাবিজ নেই। কোথায় গেল জানে না। তো যেহেতু হুজুর বলেছিল যে 1 মাস পর্যন্ত চোখে চোখে রাখবেন, 1 মাস পর যদি এটা অটোমেটিক নিজ থেকে গায়েব হয়ে যায় তাহলে বুঝবেন বিপদ কেটে গেছে। আর যদি গায়েব না হয়, এমনি হারিয়ে যায়, তাহলে প্রবলেম হবে। তবে আমি এইটাই আপনাদের বলবো যে ওকে 1 মাস ঘরের মধ্যে রাখেন, ওর যা লাগুক না কেন এনে দেন, ওকে বের হতে দিয়েন না। কারণ এইটা যেই টাইপের খারাপ বদ জিন, আর এরা মূলত ভালোই শক্তিশালী হয়। তো প্রথমবার গেছে কিন্তু ওকে কিন্তু ছাড়েনি। তো আমি যে একটা সময়সীমা দিচ্ছি, সেই সময়সীমার মধ্যে ওকে একটু নজরে রাখুন। তো ওইটা ভেবে ভাইয়া বলেছে ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ, এখন আর কোনো প্রবলেম হবে না। তো
তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ঠিক আছি, ভালো আছি। তো রাসেল ভাই আর প্রিয় লিসেনার, এটাই ছিল আমার স্টোরি। আর ভূত FM যখন ছিল তখনও ভক্ত ছিলাম, ভূত.com আছে, এখনও ভক্ত আছি এবং সামনেও থাকবো। আর ইনশাল্লাহ আমি রেগুলারই ঘটনা পাঠানোর ট্রাই করব। আসলে কাজের জন্য আসলে হয়ে ওঠে না সময়, তবে যখনই সময় পাই না কেন আমি স্টোরি কালেক্ট করার ট্রাই করি। ভালো স্টোরি হাতে থাকে না বিধায় আমি দিতেও পারি না। ঠিক আছে রাসেল ভাইয়া, লিসেনাররা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি জাকির হোসেন, আসসালামু আলাইকুম। লুকোচুরি You will never be alone. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। রাত বাড়ছে, আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়, অর্থাৎ দ্বিতীয় অডিও ক্লিপে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি রাসেল ভাই আপনি ভালো আছেন এবং ভূত.com এর সকল শ্রোতারা অনেক ভালো আছে। আমি রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা থেকে কোন একটা গ্রাম থেকে বলছি। তো বর্তমানে আমি দেশের বাইরে আছি। বর্তমানে এখন আমি ইরাকের বাগদাদ শহরের পার্শ্ববর্তী কোনো জেলায় অবস্থান করছি। সেখান থেকে আপনাকে ঘটনাটা শেয়ার করতে চলেছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আর আমার পরিবারের সাথে বলতে পারেন, আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এই ঘটনার কিছুটা অংশে আমি উপস্থিত ছিলাম। ঘটনার শুরুতে কিছু কথা বা কিছু না বললে হয়তো অনেকের বুঝতে সমস্যা হতে পারে, তার জন্য কিছু বর্ণনা দিয়ে নিই। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পীর রয়েছে, যারা সাধারণ মানুষদের মুরিদ করে থাকেন। আপনিও হয়তো জেনে থাকবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের পীর রয়েছে। তো আমার বাবা মাও তেমনই একজন পীরের মুরিদ হয়েছিলেন। সেই পীরের অবস্থান ছিল আমাদের সাটুরিয়া থানাতেই। আমাদের সাটুরিয়া থানাতে যারা আছেন তারা অনেকেই হয়তো চিনে থাকবেন। বনমালীপুর শামসুল পীর নামে একজন পীর ছিলেন বললাম এই কারণেই, কারণ গত 3 থেকে 4 বছর আগে উনি পরলোক গমন করেছেন। তারপরে অনেকে চিনে থাকবেন যদি সাটুরিয়া থানার অন্তর্গত কেউ শুনে থাকেন। আর হচ্ছে গ্রামটা শুদ্ধ ভাষায় বনমালীপুর বলে, অনেকে গ্রাম্য ভাষায় বয়নালপুর বলে থাকেন। সেটা বয়নালপুর নামেই পরিচিত লাভ করেছে বেশি। তো আমার মা বাবা যথারীত সেখানেই মুরিদ হয়েছিলেন। তো ওনারা বিভিন্ন প্রোগ্রামে সেখানে উপস্থিত হতেন, যাওয়া আসা করতেন। তেমনি ভাবে আমার বাবা কোনো একটা প্রোগ্রামে সেখানে কোনো একটা ভুল করে ফেলেন। তো সেই ভুলের খেসারত আমার মাকে দিতে হয়। ওই ভুল করার কারণে তো ওখানে সম্ভবত জিন থাকেন। কোন একটা জিন আমার মার উপরে আছর করে।
তো এরই মধ্যে আমার মা ওই জিন দ্বারা পুরোপুরি আক্রান্ত হয়ে যায় এবং উল্টাপাল্টা বলতে থাকে। বয়সে যারা বড় আছেন তাদের সবাইকে তুই-মুই করে বলতে থাকে। মানে তার আচরণ স্বাভাবিক থেকে অস্বাভাবিকে চলে যায়। আমরা যেরকমটা দেখছি তো ওরকমটা ছিল না, মানে পুরাই অ্যাবনর্মাল আচরণ করতে থাকে। তো এক পর্যায়ে পীর সাহেব, মানে আমার মা বাবার যে পীর সাহেব, উনি সম্পর্কে আমার দাদা হন, উনি বিষয়টা জানতে পারেন। তো এরই মধ্যে বেশ কয়েকদিন চলে যায়। আমার মার মধ্যে অনেক সমস্যা দেখা যায়। আমার মা দেখা যায় বাড়িতে থাকে না, অনেককে তুই-মুই করে কথা বলে, স্বাভাবিক আচরণ করে না, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে থাকে। তো এক পর্যায়ে আমার বাবাও একজন দিনমজুর ছিলেন, ভ্যান চালক ছিলেন, ভ্যান চালিয়ে সংসার চালাতে হতো তাকে, অনেক কষ্ট করতে হতো। তো আমার বাবা আমার মাকে নিয়ে একটা সমস্যায় পড়ে যান। তখন মাকে নিয়ে ওই যে পীর আছে না, আমরা যাকে পীর সাহেব বলে জানি বা যাকে আমরা দাদা বলে থাকি আর কি, তো ওনার কাছে শরণাপন্ন হন বিষয়টা নিয়ে। তো ওনার কাছে যাওয়ার পরে আমার মা আরো বেশি উত্তেজিত হয়ে যান, মানে ওনাকে পর্যন্ত তুই-মুই করে কথা বলতে থাকে, গালিগালাজ করতে থাকে। তখন আমি উপস্থিত ছিলাম যখন পরবর্তী সময় নিয়ে গেছিল আমার বাবা ওনার কাছে আমার মাকে চিকিৎসা করানোর জন্য। তো আমার মা কোনোভাবেই শান্ত হচ্ছিল না, মানে আমিও আমার মাকে ধরে রাখছিলাম, তো ধরে রাখতে পারতেছিলাম না, অনেক শক্তি খাটাচ্ছিল। মানে মনে হয় যেন গায়ে অনেক শক্তি এসে পড়েছে, তার এত শক্তি গায়ে। তো তখন যে পীর সাহেব, উনি সম্পর্কিত আমার দাদা হয় বললাম, তো উনি আমাকে বললেন যে তুমি আমি সঠিক বলতে পারতেছি না সংখ্যাটা কত, অনেক আগের ঘটনা। ঘটনাটার সময়কাল সম্ভবত 2010 থেকে 2013 সাল এর মধ্যে হবে ঘটনাটা। অনেক আগেকার ঘটনা, সঠিক মনে নাই সংখ্যাটা আমার। উনি আমাকে মাছি মারতে বলেছিলেন, তবে বেজোড় সংখ্যা হবে সেটা স্পষ্ট মনে আছে। হয় 3টে মারতে বলেছিলেন, না হয় 5টা মাছি আমাকে মারতে বলেছিলেন, এরকমটা হবে। তো আমি মাছি মেরে ওনার কাছে দিলাম। তো উনি একটা বাটিতে হালকা একটু সরিষার তেল নিয়ে তো কিছু একটা পরে আর কি মাছিটাকে ওই তেলের মধ্যে চুবিয়ে তারপরে একটু মালিশ করে দিতে বললেন। তো আমার বাবা কিছুটা মালিশ করে দিলেন, তাহলে মানে তারপর কিছুটা আমার মা শান্ত হলো, মানে যে উত্তেজিত ছিল তারপরে কিছুটা শান্ত হলো। তো তার কিছুক্ষণ পর, মানে বেশ কয়েক ঘন্টা পর আবার উনি উত্তেজিত হয়ে যান, মানে আগের মতো কেমন জানি আচরণ করতে থাকেন, সেই অ্যাবনর্মাল ব্যবহার করতে থাকেন। তো তারপরে উনি এক সময় ওনার কাছ থেকে ছটফট করে চলে এসে ওনার বাড়ি থেকে প্রায় হালকা একটু দূরে, মানে হেঁটে যেতে প্রায় 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগবে, একটা পুকুরের ধারে চলে যান। পুকুরটার নামে অনেক মানুষ বলে থাকেন। তো ওখানে যে পুকুরটা ছিল ওটাকে তালাপের পাড় নামে অনেকে চিনে থাকবে, এবং সাটুরিয়া থানার অন্তর্গত যারা আছেন তারা মানে আশা করি সবাই চিনতে পারবে। এছাড়াও ওনার বিভিন্ন জেলা থেকে অনেক মুরিদ এসে থাকেন, তো তারাও যদি শুনে থাকে বিষয়টা তো জায়গাটা চিনে থাকবে আর কি। তালাপের পাড় নামে একটা পুকুর ছিল, এখনো আছে সেটা। তো ওখানে চলে আসেন। আর পুকুরটা হচ্ছে আপনার এমন একটা জায়গা, সেটা হচ্ছে আপনার পুরাটা আপনার একটা মানে ধানি জমি চাষ, যেমন মাঠ ফসল মাঠের মাঝখানে এমনটা মতো অবস্থান আর কি।
ওদিকে যোগাযোগ ব্যবস্থাটা খুব একটা সুবিধার ছিল না তখন। এখন কিছুটা হয়েছে রাস্তাঘাট আর কি, তো তো তখন খুব একটা সুবিধার ছিল না। আরেকটু ক্লিয়ার করে যদি বলি তাহলে হয়তো বুঝতে পারবেন। ধরুন বড় একটা পুকুর, পুকুরের মাঝখান দিয়ে, সোজা মাঝখান দিয়ে যদি একটা রাস্তা যায়, রাস্তার দুপাশে আপনার জমি পড়বে, রাস্তার দুপাশে জমি পড়বে এবং সব দিকে জমি পড়বে। শুধু ওই মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে, তো ওনাদের বাড়ি হচ্ছে এই রাস্তার কাছে, আর এবং আশেপাশে সব জায়গায় শুধু ফসলি জমি। তো অনেকেই চিনে থাকবেন জায়গাটা, আশা করি যারা আশেপাশে আছেন তারা অবশ্যই চিনবেন জায়গাটা। পুকুরটা এখনো আছে। তো আমার মা সেখানে চলে আসেন। তো সেখানে এসে আমার বাবাকে বলতে থাকে, তুই ভুল করছস, তুই ভুল করছ, তুই এই ভুলের জন্য তুই তোর পালে থেকে একটা গরু দিবি। গরু দেওয়ার কথা বলার পরে আমার বাবা খুবই ভয় পেয়ে যান। তখন আমার বাবা দিতে অস্বীকার করেন যে না, আমি গরিব মানুষ, আমি এটা দিতে পারবো না। তো তারপরে সে, আমার মা বলতে থাকে গরু দেওয়ার কথা। তখন আমি আমার মার সাথে ছিলাম, যে গরু দেওয়ার যে বিষয়টা বলেছিল সেটা আমি স্পষ্ট শুনেছি। আমি তখন আমার বাবার সাথে পাশেই ছিলাম। আমার মা বলতেছিল যে তোর পালে থেকে একটা গরু দিবি। তো আমার বাবা আর কি এটা বারবার অস্বীকার করতেছিল। তো এক পর্যায়ে তিনি কি করবে বুঝতে না পেরে উনি যে পীর ধরেছিল ওনার স্ত্রীর কাছে চলে যান। স্ত্রীর কাছে চলে যাওয়ার পরে তিনি, আমার বাবা ওনাকে বিষয়টা জানান, বলেন যে আমার স্ত্রী তো এরকম গরু দাবি করতেছে, বলতেছে যে তোর পালে থেকে একটা গরু দিবি। তো তখন ওনার মানে সেই পীরের স্ত্রী সম্পর্কে দাদি হয় আমার, তো উনিও পরলোক গমন করেছেন, আল্লাহ ওনাদেরকে মাফ করুক, জান্নাতবাসী করুক। তো উনি আমার বাবাকে পরামর্শ দেন যে না, তুই কখনো এটা স্বীকার করবি না। তোর পালের গরু বলতে তোর যে সন্তান আছে এদেরকে তারা বুঝাইতেছে, তুই যদি স্বীকার করস তাহলে তোর সন্তানদের ক্ষতি করবে বা মেরে ফেলবে, এরকম কিছু। তখন আমার বাবা বিষয়টা অনেক বুঝতে পারে এবং তিনি অস্বীকার করেন। আমার মাকে সেই পুকুরের কাছে গিয়ে সেখানে তিনি অস্বীকার করেন বিষয়টা। তো তিনি দিতে রাজি হন না। তিনি বলেন যে আমি যে গরিব মানুষ, আমার পক্ষে এগুলো দেওয়া সম্ভব না, তুমি ছোট খাটো কিছু চাও যেগুলো আমি দিতে পারি। তো উনি কোনোভাবেই রাজি হয় না। তো তারপরে সেদিনের পর কয়েকদিন চলে গেল, ওখানে সেটার কোনো সমাধান হলো না। আর সেখানে বলতে আমি ওই তালাপের পার যে পুকুরটা আছে আমি সেখানকার কথা বলতেছি। সে বিষয়টা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো চলতেছিল। আসলে পুকুরটা অনেক কথা আছে, আমি লোকমুখে শোনা যায় সেই পুকুরকে নিয়ে নাকি অনেক ঘটনা আছে, যদিও আমি সেটা শুনিনি। তবে আমার মার মুখে একটা ঘটনা শুনেছিলাম, সেটা ঘটনার শেষে বলবো। তো ওই দিনের পর ওই পুকুরের এই ঘটনার পর তো বেশ কয়েকদিন কেটে যায়। তো আমার মাকে ভালো করার জন্য আমার বাবা অনেক চেষ্টা করতে থাকেন, বিভিন্ন জায়গায় বৈঠক দিতে থাকেন। বৈঠক বলতে অনেকে গ্রাম্য যারা আছেন, গ্রামে থাকেন, তারা অবশ্যই বুঝে থাকবেন যে বৈঠক বলতে আসলে একটা আসন পেতে জিন তাড়ানোর যে বিষয়গুলা ওগুলা করা হয়। তো এগুলা অনেক বার করে, আমাদের বাড়িতেও কয়েকবার করা হয়েছে, আমি নিজে থেকেও সেগুলো দেখছি। আসলে এগুলো করতে অনেক খরচ হয়ে যায়, অনেক টাকা পয়সাও লাগে। তো এরকম ভাবে বেশ কয়েকবার এরকম বৈঠক দেওয়া হয়। তো আমার বাবার আর্থিক অবস্থাও খুব একটা তেমন ভালো ছিল না। আসলে আমরা 5টা ভাই ছিলাম, এখনো আছি। আল্লাহ আমাদেরকে হায়াতে রাখছেন, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালো রাখেন। তো এরকম ভাবে অনেক বৈঠক দেওয়ার পর
তো আসলে আস্তে আস্তে আমার মা সুস্থ হতে থাকেন। তো আল্লাহর রহমতে এখন আমার মা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। তো বৈঠকের বিষয়টা হচ্ছে, যখন আমার মা আস্তে আস্তে সুস্থ হয়ে যান, সর্বশেষ কোথায় যেন বৈঠকটা দেওয়া হয়েছিল, আসলে বেশ কয়েক জায়গায় এরকম বৈঠক দেওয়া হয়েছিল যেখানে আমি উপস্থিত ছিলাম না। তো 2 বার আমার বাসায় দেওয়া হয়েছিল, সেখানে আসলে এটা সমাধান হয় নাই। তো তার পরবর্তীতে আমার খালার বাসায় একবার দেওয়ার পরিকল্পনা হয়েছিল, সেখানে সবকিছুর আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানেও সেটা করা হয়নি। সেখানে আমি উপস্থিত ছিলাম, তো সেখানে সেটা করা হয়নি। তার পরবর্তীতে অন্য একটা জায়গায় গিয়ে সেখানে একটা বৈঠক দেওয়া হয়েছিল। তো আশা করি সম্ভবত সেখানেই আসলে সমস্যার সমাধান হয়েছিল। তো কিভাবে হয়েছিল সেটা আমি সঠিক জানি না। আমার মাকেও জিজ্ঞেস করছিলাম, তো আমার মাও সঠিক বলতে পারে না। আমার মা শুধু এটুকুই বলল আমাকে যে আসলে তখন আমার হিতাহিত জ্ঞান থাকে না, আমি কি করেছি বা কাকে কি বলেছি সেটা মানে সে নিজে থেকে পরে কিছুই মনে করতে পারে না। তো এই ছিল রাসেল ভাই একটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। তো আসলে আপনি যদি এর সত্যতা যাচাই করতে চান, আমার মা আল্লাহর রহমতে এখনো জীবিত আছেন। আমি আমার মার সাথে আপনাকে যোগাযোগ করে দিতে পারবো এবং সরাসরি কথা বলিও দিতে পারবো। আমার বাবা আসলে বর্তমান নাই পৃথিবীতে, উনি 2017-তে পরলোক গমন করেছেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আর যে বলেছিলাম যে ঘটনার শেষে একটা কথা বা একটা ঘটনা বলবো পুকুরকে কেন্দ্রিক করে, সেই ঘটনাটা হচ্ছে আমাদের গ্রামেই, আমি তার নামটা উল্লেখ করতে চাচ্ছি না, বললে অনেকেই চিনবে, সে এখনো জীবিত আছে। ওই পুকুরকে চ্যালেঞ্জ করে উনি একটা কাজ করেছিলেন। কাজটা হচ্ছে এমন যে উনি আসলে পুকুরে যে অলৌকিক কিছু বিষয় আছে সেটা বিশ্বাস করতেন না। তো উনি বলেছিলেন যে আসলে খারাপ একটা ভাষায় তিনি বলেছিলেন যে আমার ওইটা হবে, আমি এটা করে দেখাবো। তো আসলে উনি ওই পুকুরে নাকি উনি পেশরাব করেছিলেন। তার পরবর্তীতে ওনার অনেক সমস্যা হয়েছিল, উনি নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন। উনির শারীরিক সমস্যা হয়েছিল। তো অনেক চিকিৎসা করানোর পরে সেখানে নাকি ওই পুকুরের নাকি অনেক কিছু করার পরে, অনেক কিছু বলতে ওই পুকুরে হয়তো জানার পরে আর কি কিছু যে নিয়ম কানুন ছিল সেগুলো দেওয়ার পরে নাকি উনি সুস্থ হয়ে গেছেন। তো উনি এখনো জীবিত আছে। আমি চাইলে আপনাদের কোনো যদি প্রতিনিধি সেখানে আমাদের গ্রামে আসে, আমি ওনার সাথে যোগাযোগ করে দিতে পারবো। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করবেন, শ্রোতাদেরকে শোনাবেন। আর আমি প্রবাসী আছি, আমার জন্য দোয়া করবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। একটি নয়, দুইটি নয়, একে একে শেষ হয়ে গেল 260টি এপিসোড। সামনে আমরা যেন আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি, সেজন্য দোয়া করবেন আমাদের জন্য। আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমাদেরকে শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।